আগস্ট লিখে আছে তো যা আমার দিছো না পরশুনি লাগে মানে 28 না 25 আগস্ট অন্য কথা আছে তুমি তো লিখে আমার দিছো না তাহলে না না এই সুমিত আমার দে পিডিএফটা এটা রাখতে তো না এমনি উড়ে যাবে আমার আর টিয়া তো আতের ময়লা বেটা আজকে আছে কালকা নাই একটু আগে তো আমরা দিয়ে বললাম একটু আগে তো 70000 দিয়ে দিছি বিলি করে 70000 না না তের আমি গেলাম না 70000 দুইটা চকলেট কেজি দাম 70000 তো এই সাতের ময়লা থাকবো না নিজের বুঝতে চাই তো সাগেন ইসলাম ব্যাগ দিয়ে স্যার নাই তো ভাই কিছু না শুধু না ঠান্ডা হ্যাঁ লবি লবি দায়িত্ব বেড়ে গেছে এত দশটা অব্দি থাকতে আমি টের নাই না মাকালি আবার কই মাকালি মাকালি আচ্ছা আচ্ছা মাকালি নামে তুমি আছো অর্গ আছো সবই আছে আমরা কি এডমিন তুমি তো অনেক টিভিতে নাই এর ভিতর তুই করে দাস দেয় না তো আমি জানি না না জানে না পুলিশ চলে জানে না পুলিশ তো নাই আমি দেখি দেখো কেরে কই করতে পারি দেখছিস এরা যত বি ক্যামেরাম্যান আছে আমরা ডিকে বই আমি দুটো আমরা আমি দুটো তোমার কোন নম্বরটা একটাই আমার একটাই আগের নাম্বারটাই তো দুজনে শেষ করে দাও বুঝে বুঝে নিউজটা ব্যাপার পিডিএফটা পাইছো পাইতাম না ইচ্ছা করে দিও রে এটা ঢুকে না তো আমি অনেকবার দেখি পিডিএফটা আমার পার্সেন্ট বানাতে আমি সামনে কইতেছি কেটে বলতে পারছেন ইলির মতো পার্সেন্ট বানাতে রাসেল কেমনে ভাই একটু অফিসার রিপোর্টার অফিসার স্টাফ ওদের সব কি আছে দীপেন্দু আছে এই যে ভাস্কর আছে সুনিদা আছে সব টিভি না জানো না আপনারা গ্রুপে ঢুকে যাও এই ডাকাটো তো আমাদের ব্যাপার তো সারা অফিসে তবে ঢুকছে কেন সারা ক্যামেরাটি খুব চালাক সব বিষয়ে তো রিপোর্টার আমরা কিন্তু নাই হেডলাইন্সেরই আমি সব জানি
সব দিক করবে তারা কি করবে বিষয়টা গণতন্ত্র তো তারা সাইড বাইক করে দিল না এটা কোনো কথা নেই লাগিয়ে দেবে লাগিয়ে দেবে গ্রুপে ঢুকান দিবে মন্ত্রী গ্রুপে এমন গ্রুপে ঢুকান দিয়েছে ওই যে বাংলায় খাদিম রেজিনি আছে না বিদেশে আমরা তারা শর্ট ডিউরেশনের আজকে এখন বলবেন মাননীয় বিরোধী মহোদয়। বুঝলাম না স্যার, ডেমোক্রেসি আমরা চেয়ারের বিষয়ে নিরপেক্ষতা দেখাইতে গিয়ে যেরকমভাবে বিশেষ বিষয়গুলি আমরা গ্রহণ করছেন, আপনার চেয়ারের সঙ্গে আমি চ্যালেঞ্জ করছি না, চ্যালেঞ্জ করতে পারবো না, সিস্টেম হলো একটা, যেমন পার্লামেন্ট ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন, এটা কন্ডাক্ট করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আর আমাদের যে পঞ্চায়েত, পৌরসভা, এডিসি, এগুলি ইলেকশন করে স্টেট ইলেকশন কমিশন। তো একটা কনস্টিটিউশনাল বডি, এটার সিদ্ধান্তকে কে পাস করেছে, কে ফেল করেছে, চ্যালেঞ্জ করতে পারি আমরা। এখানে আনইউজুয়াল আগে ছিল, এটা চেঞ্জ করে দিয়েছে, আনইউজুয়াল কন্ডাক্ট এন্ড টার্নিং ইনটু দি এন্টায়ার পঞ্চায়েত ইলেকশন এ ফার্সেস ওয়ান। এটা কি রাজ্য সরকার পঞ্চায়েত পরিচালনা করেছে? বিডিওরা অ্যাপয়েন্টেড বাই দি স্টেট ইলেকশন কমিশন, যারা রিটার্নিং অফিসার। আমি জানি না ইন্ডিপেন্ডেন্ট বডি এখানে ইলেকশনকে কীভাবে চ্যালেঞ্জ করবে। যদি আমি চ্যালেঞ্জ করি, অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে যেতে হবে। আমি জানি না এটা কীভাবে, আমার কথা হলো যে কীভাবে হবে। ঠিক আছে, ওনারা তো যিনি এনেছেন, তো ফার্স্ট যে বলছে, ফার্স্টটা তো ইলেকশন কন্ডাক্ট তো রাজ্য সরকার করেনি, রাজ্য মন্ত্রিসভা করায়, করেন করেন ঠিক না? তবু এনেছেন যতটুকু শর্টের মধ্যে, আমাদের মধ্যে অনেকে আছে বলা, আমরা একজন দুজন করবে, তারা মুখ্যমন্ত্রী করবে। ঠিক আছে। এবার আমি আপনার কথাটা বলছি, ওনারা প্রায় বলেন আমরা নাকি গণতন্ত্র মানি না, দেখি না, বুঝি না। এবার বিধানসভাতে আমরা বুঝিয়ে দিলাম যে 5টা কিন্তু এসছে কিন্তু শর্ট ডিউরেশন, 5 নাম্বারস। তারপরে আমাদের যে কলিং রেফারেন্স, যেভাবে আমরা এবার গণতন্ত্র রক্ষা করার জন্য যেটা দিয়েছি, সেটাকেও মানে আমি বিশ্বাস করি যদি আজকে আমরা অপোজিটে থাকতাম, এটা কশ্মিনকালও আসতো না। কিন্তু যেহেতু গণতন্ত্রের পীঠস্থান আমাদের পবিত্র বিধানসভা, তাই কথা বলার সুযোগ দিয়েছি, বলতে পারবো না কখনো। মাননীয় জিতেন বাবু, আপনি বলুন। মাননীয় স্পিকার স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার এই মোশনটা গ্রহণ করার জন্য। স্যার, বিষয়টা হলো গেল যে ত্রিপুরাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, হ্যাঁ ঠিক, এটা নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন এটা কন্ডাক্ট করে। তার মানে সেই প্রক্রিয়াটা যদি ত্রুটিপূর্ণ হয় বা আমাদের গ্রামীণ অংশের মানুষ তারা যদি তাদের অধিকার সেখানে ঠিক প্রয়োগ না করতে পারে, এটা যেভাবে হয়েছে সেভাবেই মেনে নেওয়া, এটা আলোচনা করা যাবে না। নিশ্চয়ই বিষয়টা এরকম।
সারা ত্রিপুরাজ্য এবং সারা দেশ দেখেছে কি ধরনের একটা অভূতপূর্ব একটা অস্তিত্বকর পরিস্থিতি অস্বাভাবিকভাবে আমাদের দেশের সংবিধান অনুযায়ী যেরকম নির্বাচন পরিচালিত হয় এটাকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এই নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে প্রক্রিয়াকালীন সময়েতেই আমি প্রথমেই দুজন নিরীহ ব্যক্তি, একজন ছিলেন একটা রাজনৈতিক দলের সিপিআইএম দলের জেলা পরিষদের প্রার্থী, তার উপরে সংঘবদ্ধ হামলায় খুন হয়েছেন। ঠিক এরকমই আবার গণনার দিন এরকম একটা ঘটনা গোলযোগ তৈরি করার চেষ্টা হয়েছে। এই গোলযোগের মধ্যে পড়ে সেখানেও একজন নিরীহ ব্যক্তি, প্রথম জনের নাম বাদল শীল এবং দ্বিতীয়জন আশিস পাল, কাঠালিয়া ব্লকের, তারও জীবনদীপ অকালে নিভে গেছে। আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। যে কোনো মৃত্যুই দুঃখজনক, এটাও তাই। স্যার, গ্রাম পঞ্চায়েত নির্বাচন মানে এটা কি? আমাদের দেশের স্বাধীনতার বা দেশের স্বাধীনতার পর সংবিধান গ্রহণ করার আগে থেকেই গ্রাম পঞ্চায়েত, গ্রাম সরকার, এই যে কনসেপ্ট আমাদের দেশের মধ্যে নানাভাবে ভারতীয় সংস্কৃতিতে, ভারতীয় সভ্যতায় বহু বছর থেকেই এটা নার্চার হয়ে আসছে। এবং আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীও বলতেন যে ভারতকে চিনতে হলে, ভারতকে গড়তে হলে, সমৃদ্ধ করতে হলে গ্রামকে জানো, গ্রামে যাও, গ্রামকে গড়ে তোলো। তার সেই ভাবনা চিন্তা অন্যদের মধ্যেও ছিল। তারপর থেকেই গ্রাম পঞ্চায়েত ইত্যাদি তৈরি হয়েছে এবং সর্বশেষ ৭৩তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আজকের এই ত্রিস্তর পঞ্চায়েত। কেন যে জাতির পিতা বা আরো যারা স্বাধীনতার সংগ্রামী এবং পরবর্তী সময়েতে অ্যাক্রস দি পলিটিক্যাল স্পেকট্রাম গ্রামের কথা সেভাবে বলেন বা এখনো বলতে হয়, অমর্ত্য সেনের মতো পতিতদশা অর্থনীতিবিদ তিনিও বলেন ভারতের শক্তি গ্রাম। Why? Because more than 70% of our population তারা গ্রামে বসবাস করেন। আমাদের স্পেস টেকনোলজি, স্পেসেও আমরা গেছি, আরও হলেও এখনো সেই গ্রামেই আমাদের দেশের 70% মানুষের বসবাস। আমরা বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদির সাহায্য নিয়ে দেশকে নানা দিক থেকে এগিয়ে নিতে চেষ্টা করলেও গ্রামীণ অর্থনীতি এখনো বেশিরভাগ সে কৃষির উপর নির্ভরশীল এবং এই কৃষিকে সমৃদ্ধ করার জন্য বা কৃষিভিত্তিক যে আমাদের অর্থনীতি, এটাকে যদি দেখভাল করতে হয় তাহলে এই গ্রামীণ সরকার, গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত মানে কোনো একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটা বডি গঠন করে দেওয়া তা না। গ্রাম পঞ্চায়েত মানে এই যে ত্রিপুরাজ্যে পরপর দুটি নির্বাচনে যেরকম ভাবে জবরদস্তি করে কিছু লোক দখল করে নিল, এরকম না। গ্রামের মানুষ তারা তাদের সরকার, তাদের ভাবনা, তাদের চিন্তা, তাদের উদ্ভাবনী শক্তি সবগুলো ব্যবহার করার জন্য
সেরকম একটা কন্ডিউসিভ একটা পরিবেশ, তার মধ্য দিয়ে আমাদের যে রিসোর্সেস এটাকে ব্যবহার করা, সেই রিসোর্সেস এটা ন্যাচারাল রিসোর্সেস হোক, সেই রিসোর্সেস হিউম্যান রিসোর্সেস, বোথ আর ভেরি ইম্পর্টেন্ট। জনশক্তি এবং আমাদের সম্পদ, এটাকে সেরকম কাজে লাগাতে গেলে পরে সেই গ্রাম সরকার তৈরিতেও গ্রাম যেমন যে কোনো উৎসব পার্বণ, ধর্মীয় হোক বা সামাজিক হোক, একাকার হয়ে সবাই অংশগ্রহণ করে, গ্রামীণ সরকার তৈরি করার ক্ষেত্রেতেও সেরকম পরিবেশ তৈরি করা, তার জন্য কমিশন থাকবে, কমিশন নিয়মকানুন থাকবে, ইত্যাদি থাকবে, কিন্তু এটা হওয়া চাই। কিন্তু আমরা কি প্রত্যক্ষ করছি, কি হলো যে না, নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই পঞ্চায়েত সমিতি যেখান থেকে এই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির প্রার্থীপদ জমা দেবে, বিভিন্ন দলের প্রার্থীরা তাদের প্রচার সংগঠিত করবে পাড়ায় পাড়ায় গিয়ে, এক প্রকার হুলিয়া জারি করে যে না, বিরোধী দলের প্রার্থীরা তাদেরকে ওই সময়তে ঢুকতে দেওয়া হবে না, বাধা দাও, রক্তাক্ত বাধা দাও, এবং দিন দুপুরে কমিশনের কাছে, প্রশাসনের কাছে, যাতে ভোটাভুটি হবে কোন প্রার্থী কোন পার্টি তাকে জনগণ ভোট দেবে, পরে যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা তাদের প্রার্থীপদ জমা দেবেন একটা সেই কমিশনের নির্ঘণ্ট অনুসারে, সেখানে বাধা তৈরি করে। স্যার, অনেক ঘটনা বললে তো অনেক সময় লাগবে, আমি শুধু কয়েকটা ঘটনা বলছি যেখানে প্রত্যক্ষভাবে, অর্থাৎ আমিও সশরীরে ছিলাম। 12ই জুলাই আমাদের পার্টির তরফ থেকে আমরা ঠিক করলাম সালেমা ব্লক এবং দুর্গাচুমনি ব্লকে প্রার্থীপদ জমা দেব। সালেমা ব্লকে কোনো রকমে সমস্ত রকম ধমকি হুমকি ইত্যাদি সত্ত্বেও পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে প্রায় সবকটিতে দেওয়া সম্ভব হলো। সেখান থেকে প্রার্থীদের নিয়ে দুর্গাচুমনি ব্লকে যাব। প্রশাসনকে আগে বলে পুলিশ পল্টনও সংখ্যা একেবারে কম ছিল তা না, এসডিপিও আইপিএস অফিসার, ইয়াং অফিসার আমাকে বলেন, স্যার ডোন্ট ওয়ারি, আই এম উইথ ইউ, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আইপিএস অফিসার বলছেন এখন এসডিপিও, আমি খুব আশ্বস্ত হলাম। কিন্তু এই সালেমা হালাহালি পেরিয়ে, ধলাই নদী পেরিয়ে যখন দুর্গাচৌনি ব্লকে ঢুকলাম, পথে পথে সর্বত্র বাধা। আর দুর্গাচৌনি ব্লকের সামনে তো একেবারে সমস্ত ধরনের যে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য যা যা করতে লাগে সমস্ত দিক থেকে রাস্তা বন্ধ করে যাতে কেউ আসতে না পারে, কোন রকমে এসডিপি আমার নিয়ে গেল, কিন্তু আর কাউকে নিয়ে যেতে পারল না। অগত্যা শুধু আমি বুঝতে পারলাম কোন রকমে, খুবই ভাগ্যের জোরে। তারপর পুলিশই সাহস পাচ্ছেন আমাকে কোন দিক দিয়ে বের করে নিয়ে আসবেন। যা হোক, অন্য দিক দিয়ে ঘুরিয়ে আমাকে ওনারা কোন রকমে পৌঁছিয়ে দিলেন আমবাসাতে। আর যারা ওই সময়তে যাবেন, আমার পিছু কিছু গাড়িতে গেছেন, কিছু অটোতে, এদের অটো ভাঙচুর হল, গাড়ি ভাঙচুর হল, মার খেল।
পুলিশ কিছু করতে পারলো না, সাক্ষী গোপন এবং দাঁড়িয়ে রইল। তারপর 15ই জুলাই আমার বাড়ি সাবরুম, সেখানকার 7 ব্লক একই অবস্থা, চারিদিকে সন্ত্রস্ত অবস্থা, কেউ প্রার্থীপদ দেওয়া যাবে না, দিলেই মাথা ফাটবে, বাড়ি ঘরে থাকতে পারবে না। যাই হোক, যেহেতু লিডার অফ অপোজিশন আমি গেছি, পুলিশের বাধ্যবাধকতা আছে, একটু নিরাপত্তা দিতে হয়। স্যার ঠিক আছে, আমি ব্যবস্থা করব। গেলাম, ব্লকে ঢোকার পথে ইট বৃষ্টি, ভাগ্যিস আমার এখান দিয়েও ইটের টুকরা গেল, মাথায় পড়ল না। বেশ কয়েকজন প্রার্থী এবং প্রপোজার আহত হল। তারপরে সেই ঘটনার পর আর অন্যান্য আসনে যারা প্রার্থীপদ দেবেন, তারপরে কেউ আর সাহস করতে পারলেন না। গোটা পরিস্থিতি থমথম হয়ে গেল। 12 তারিখে যেদিন এই দুর্গাচরণী ব্লকে ঘটনা হলো, সেদিন দক্ষিণে রাজনগরে যিনি আমাদের জেলা পরিষদের 4 নম্বর আসনের প্রার্থী হয়েছেন, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের, বাড়ি থেকে ফেরার সময়তে তাকে নৃশংসভাবে আক্রমণ করে তাকে খুন করা হলো। তৎক্ষণই মরেননি, জীবিত এসে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। তারপর 18 তারিখ আরো অন্যান্য পশ্চিম ত্রিপুরা ব্লকে সর্বদলীয় মিটিং ডাকেন বিডিওরা। সর্বদলীয় মিটিংয়ে যাওয়ার পথেই প্রবীণ লোক, বয়স্ক লোক, তারা অ্যাসল্টেড হচ্ছেন। এর আগে বক্সনগর ব্লক, সালেমা ব্লক, বিডিও চেম্বারের ভেতরে এই সর্বদলীয় মিটিংয়ে যারা গেছেন প্রতিনিধি আক্রান্ত হচ্ছেন। তো এই পরিস্থিতি একটা অস্বাভাবিক পরিস্থিতি। রাজনৈতিক দলের নেতৃত্ব আক্রান্ত হচ্ছে পুলিশের সামনে, বিডিও চেম্বারের ভেতরে, তার বাইরে বিডিও সাহেব তিনিও থরথর করে কাঁপছেন। পুলিশ অফিসার তারা ডিউটিতে থাকেন, নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকেন। 18 তারিখ সেখানে এরকম অবস্থা। সোনামুড়া মহকুমার 4টি ব্লক, কাঠালিয়া ব্লকে নমিনেশন দাখিল করে ইত্যাদি শান্তিপূর্ণভাবে হলো, কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, যেটা নেই বলবো। মোহনভোগ ব্লকেও মোটামুটিভাবে দেওয়া গেছে, সবখানে না হলেও। কিন্তু বক্সনগর এবং নলছরে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। সকাল 9টা থেকেই ব্লক চত্বর দখল হয়ে যায়, সেখানে কাউকে আর ঢোকার সুবিধা নেই। 3টা, অর্থাৎ নমিনেশন দেওয়ার সময় পার না হওয়া। এই ভাবলাম ঠিক আছে, সকালবেলা 18 তারিখ শেষ দিন, নলছরে যাব। পুলিশকে বললাম ব্যবস্থা করবেন। সেখানে দায়িত্বশীল পুলিশ অফিসার বললেন, স্যার নলছরে যেরকম ভাবে লোকটুক জমায়েত করা হয়েছে, আগের রাত্র থেকেই বোমটোম ফাটানো হচ্ছে, স্যার আমাদের পক্ষে আপনাদের সেখানে নিরাপদে নিয়ে যাওয়া এবং বের করে দেওয়া সম্ভব না। অর্থাৎ উনি বলেননি যে আপনি চলে যান, অর্থাৎ আমাকে ডিসিশন নিতে বাধ্য হলো যে না, এখান থেকে ফিরে যান। সেখান থেকে ফিরে এসে ভাবলাম ডুকলি তো আমাদের রাজধানী শহর, এসপি অফিস থেকে, ডিজির অফিস থেকে ডুকলি কয় কিলোমিটার? মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রিমণ্ডলদের তাদের বাসা, তাদের অফিস থেকে কয় কিলোমিটার? ডুকলি ব্লক পঞ্চায়েত হলেও ডুকলি ব্লকটা উইদিন দি মিউনিসিপাল কর্পোরেশন, আগরতলা কর্পোরেশন। সেখানে
আমতলী থানার সামনে আমাদের পার্টি অফিস, আমাদের সমস্ত যারা প্রার্থী তাদেরকে নিয়ে কাগজপত্র তৈরি করে একসাথে আমরা যাব। এসডিপিও এসপির সাথে টাইম টু টাইম কথা বলছি, তারা বলছেন স্যার শাসক দলের লোকরা আছে, আপনারা শেষের দিকে যান। ঠিক আছে, আপনি যেরকম বলেন সেরকম ভাবে হবে। 3টায় ঢুকতে হবে। আমাদেরকে বলা হলো আফটার 1 PM ইউ প্রসিড। 1 PM যখন আমরা বললাম আমরা যেতে পারি কিনা, বলছেন স্যার ইউ প্লিজ গিভ আস অ্যানাদার হাফ অ্যান আওয়ার। হাফ অ্যান আওয়ারের পরে আরো 15 মিনিট গেল। সেখানে পায়ে হেঁটে, কারণ এতগুলো লোক গাড়ি করে গেলে পরে সবাই একসাথে পুষতে পারবে না, বললাম যে নিরাপদে যাব, পুলিশ যেহেতু কিছু আছে। যে মাত্র আন্তর্জাতিক মেলা কেন্দ্রের সামনে গেলাম, সেখানে বৃষ্টির মতো বোতল মারছে, ইট পাটকেল ছুটছে, পুলিশের কোনো অভাব নেই। বিন্দুমাত্র কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হলো না। যারা এইভাবে একটা গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক অধিকার এনজয়ের জন্য একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে অংশগ্রহণ করাতে যাচ্ছে, তাদেরকে আরেকটা দল অগণতান্ত্রিকভাবে ইট মারছে, বোতল মারছে। পুলিশ সাক্ষী গোপাল। আমি অন্য ঘটনা বলো, কয়েকটা ঘটনা, যেহেতু আমি প্রত্যক্ষ, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। এইভাবে মাননীয় গোপালবাবু বলেছেন 71% আসনে 3 পঞ্চায়েতে বিরোধীদের কোনো প্রার্থী রইল না। হ্যাঁ, সেখানে শাসক দলের তরফ থেকে বলছেন প্রার্থী নাই, এই নাই, সেই। এই অবস্থায় কোন প্রার্থী যাবে? রাজ্যের বিরোধী দল নেতা, তার সাথেও নিরাপত্তা কর্মী আছে। পশ্চিম ত্রিপুরার এসপি সাহেব স্বয়ং আমতলী থানায় বসে মনিটর করছেন, কিন্তু তারপরে এগোতে পারছি, রক্তাক্ত হচ্ছে আমরা। তিনি ব্যবস্থা নিচ্ছেন না। কার নির্দেশে কেন জানি না। বিং অ্যান ইয়াং IPS অফিসার, হাউ এইভাবে একটা অন্যায়কে দিন দুপুর হতে দিল, আনইমাজিনেবল। এইভাবে ত্রিপুরা রাজ্যের 35টা ব্লকে কয়েক হাজার, এই যে 3 পঞ্চায়েতে যে আসন, এতে 71% সিট আনঅপোজ জিতে গেল। এটা জিতা না, বেদখল হয়ে গেল। 29% আসনে ভোট। হ্যাঁ, সেই জায়গায় আমি বলবো উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি, উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি, সেখানে মোটামুটি ভাবে আমি উত্তর ত্রিপুরাতে যারা শাসক দলের প্রতিনিধিরা আছেন, আমি তাদেরকেও ধন্যবাদ দেব। ডেফিনেটলি দে হ্যাভ সাম রোল। যেটা দক্ষিণ ত্রিপুরা হতে পারলো না, এই সিপাহীজলা হলো না, পশ্চিমে হলো না, খোয়াইয়ে হলো না। সেই রাজ্যের মধ্যে 8টে জেলার মধ্যে 2টি জেলাতে প্রায় 95%, আমাদের 29% যে অপোজিশনের ক্যান্ডিডেট, bulk of them from these 2 districts. আমি সবটা মিলিয়ে বলছি। তো সেই জায়গাতে সেখানে ভোটও হলো, প্রতিবন্ধতা হয়েছে, হুমকি হয়েছে, এগুলো তো বলে অপেক্ষা রাখে না। ত্রিপুরা রাজ্যের কালচারে পরিণত হয়ে গেছে, পলিটিক্যাল কালচার। 8 তারিখ ভোট হয়ে গেল, 12 তারিখ ভোট গণনা, 12 তারিখ ভোট গণনা।
প্রাথমিকভাবে এই 29% মধ্যেই 71% আনঅপোজ দখল করার পরও বাকি 29%ও এবার নমিনেশনে দখল করা যায়নি। এবার কাউন্টিং হলেও দখল করতে হবে। কাঠালিয়া কি হল? কাঠালিয়াতে প্রাথমিকভাবে ভোট গণনা শুরু হল। কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে কোনো পঞ্চায়েতে সমঝোতা করে, কোথাও আবার ফ্রেন্ডলি করে রয়েছে। আইদার কংগ্রেস আইদার সিপিআইএম ক্যান্ডিডেটরা জিতছে, কিন্তু তার রেজাল্ট ডিক্লেয়ার করা হচ্ছে না, ডিক্লেয়ার করতে দেওয়া হচ্ছে না। সিমিলার উত্তর ত্রিপুরাতেও কদমতলা ব্লকে, কালাছড়া ব্লকে, পানিসাগর ব্লকে। হ্যাঁ, আমি স্বীকার করি, কারণ আমাদের স্টেটে কোনো একটা রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে, সেখানে বিরোধী দল যতই পপুলার হোক, লোকাল ভোটে বিরোধী দল বেশি আসন গ্রহণ পায় না। মানুষ ভাবে যে না বাবা, এখন রাজ্যে যে দলের সরকার, এদের সাথেই থাকে, এবং বেশিরভাগই জিততেন। আমি বলছি বেশিরভাগ সিটেই জিততেন হয়তোবা শাসক দলের প্রার্থীরা, কিন্তু যে সমস্ত পঞ্চায়েতগুলোতে, পঞ্চায়েত সমিতিতে, গ্রাম পঞ্চায়েতে অপোজিশন লোক দিচ্ছে না, এখানে করা যাবে না। আরে যে ওয়ার্ডে, যে পঞ্চায়েতে, যে পঞ্চায়েত সমিতিতে ভোট গণনা শেষ হবে, এটা তো নিয়ম হলো সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার করে দেওয়া। আমরা বারবার কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, ডিএমদেরকে ফোন করছি, আরে হোয়াট ইজ হ্যাপেনিং, ইউ প্লিজ ইন্টারভিন টু দ্যাট। সবাই বলছে স্যার উই আর লুকিং ইনটু, আমরা দেখছি, ইচ্ছি, হচ্ছে না। এইভাবে কোথাও রাত 10টা, কোথাও রাত 11টা, কোথাও রাত 12টা বেজে গেল, এরপরে খেলা শুরু হয়েছে। অনারেবল স্পিকার, একটা জিনিস, একটা লাইন বলবো। প্লিজ প্লিজ লেট মি ফিনিশ। ঠিক আছে, আপনার একটা কথাতে একমত হতে পারছি না। পরে বলুন আপনি। না, পরে আমি বলবো না, মন্ত্রী উত্তর দেবেন। এই মুহূর্তে নির্বাচনের ফলাফল যে জায়গাতে কাউন্টিং হয়, সেখানে আন্ডার সিসিটিভি সার্ভেলেন্সে হয়। স্যার এটা কি? হোয়াট ইজ দিস? সিসিটিভি সার্ভেলেন্সে হয়। এই জিনিসটা আপনাকে অ্যাডমিট, আপনি মিসলিড করতে পারেন না। Why? You are You misleading. cannot mislead the House. You are misleading, not me. আরে কি কথা, What is perpetrator? What is perpetrators? প্রত্যেকটা কাউন্টিং হলে তো সিসিটিভি থাকে। এটা কি কথা? Let me finish. বলছি 10টার পর 11টার পর শেষ করুন নিজের বাবু। সকালবেলা যে কাউন্টিং শেষ হয়ে গেল, রাত 10টার দিকে রাখলো, এরপরে অবাধে সমস্ত লোকজন ঢুকতে শুরু করলো। যে ভোট গণনা বিকালের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, সন্ধ্যার মধ্যে শেষ হওয়ার কথা, এটা পরদিন সকালবেলা অবধি চলছে। এবং যে সমস্ত আসনে বিরোধীরা জিতেছে সেগুলো, এবং কোনোটা ওয়েবসাইটে, কমিশনের ওয়েবসাইটে জল করেছে এই বিরোধী দলে জিতেছে এই যে কাঠালিয়া ব্লকে। দেখা গেল এটা নাকি রিকাউন্টিং হয়ে 100, 150, 200 ভোটে জিতেছে, এটাও নাকি শাসক দল লোক জিতছে। স্যার কি ধরনের গণতন্ত্র এটা? কি ধরনের ভোট? আমি দেখলাম 2 দিন বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য খুব প্রচার হয়েছে। আই এম হ্যাপি, মুখ্যমন্ত্রী যেভাবেই হোক তার অন্তরাত্মার মধ্যে এসছে কিনা। আমার স্বপ্ন আগামী দিন সন্ত্রাস মুক্ত ত্রিপুরা তৈরি করতে চাই, রাজনৈতিক সন্ত্রাস মুক্ত। কিন্তু এই যে ঘটনাগুলি ঘটলো, স্যার এগুলো কে জবাব দেবে? এই যে 2টো প্রাণ গেল, বাদল শীল এবং আশিস পাল, তার স্ত্রী, কন্যা, মা বাবাকে, ঠিক আছে কিছু টাকা আমরা দিতে পারি পার্টির থেকে হোক বা সরকার থেকে, কিন্তু সেই কম্পেনসেশন দিতে পারবো আমরা?
আমি কেন কথাগুলো বলছি স্যার, এই যে আজকে যে শক্তি প্রদর্শন করছি, এই শক্তি অনন্তকাল থাকে না। কাজে ফর দ্য ফিউচার অফ দি স্টেট, এই পলিটিক্যাল যে এই কালচারকে পরিবর্তন না করতে পারলে, যে জিও পলিটিক্যাল সিচুয়েশন দেখছেন সবাই, ঠিক আছে যে খুব পপুলার মোস্ট লিডারের কন্যা, পপুলার মোস্ট কোনো পার্টি, তাদেরকে জনগণ রেহাই দেয় না। কাজেই আমি বলবো আজকে আবার তো পঞ্চায়েত নির্বাচন নিশ্চয়ই ঘোষণা হবে না, বললেও হবে না, কোর্টও গেলে নিরর্থক। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, প্লিজ এই যে বাদলশীলকে যারা খুন করলো, সত্য কিনা সত্য মিথ্যা জানি না, বাদলশীলের খুনিদের মধ্যে একজন এফআইআর নেম, পুলিশ বলে আমরা তো খুনিদেরকে অ্যাকিউজদেরকে খুঁজে পাচ্ছি না। হাউ হি বিকাম দি এই উপপ্রধান, তিনি ঘুরে বেড়াচ্ছেন। তো গণতন্ত্রের কথা আমরা সবাই বলছি, সবকা সাথ সবকা বিকাশ, এবং এই সন্ত্রাসমুক্ত রাজনীতি, সন্ত্রাসমুক্ত ত্রিপুরা রাইট। আমি একদম হোল হার্টেডলি মুখ্যমন্ত্রীর এই বয়ানকে আমি সমর্থন করি, আমাদের পার্টির তরফ সমর্থন করি। বাট হাউ you will do justice to this irregularity, to this murder of democracy? কিভাবে পরপর দুটি নির্বাচনে এইভাবে রাজ্য হয়ে গেল এবং তার পরিণাম কি হচ্ছে? আমি দুপুরে বলেছি, আপনাদের পতাকা নিয়ে একদল লোক বলছে বিধায়ককে এই চোর সেই চোর, বিভিন্ন জায়গাতে আপনারা পদাধিকারী নিয়োগ করতে পারছেন না। কাজে আগামী দিন কি হবে প্রসঙ্গে নাই তো এটা কি? আর এটাই তো নির্বাচন এরকম হলে তাই হবে, তারই পরিণতি। কাজে এটা শুধরান আমরা চাই। হ্যাঁ ঠিক আছে, আপনারা চালাবেন, কিন্তু ভালোভাবে চলুক। আমার গ্রাম ত্রিপুরা, গ্রাম ভারতকে করতে হলে পরে গ্রামীণ মানুষ যদি সুখে শান্তিতে তার রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, মানবিক অধিকার, ঠিক আছে সামনে অধিকার ভোগ না করতে পারে, তাহলে গণতন্ত্র তো কথার কথা। কমিশন দিল বলেই কি হলো? একটা সম্পূর্ণ একটা প্রশ্নাত্মক, ঠিক আছে, ত্রিপুরার মানুষের রায় না। এই নির্বাচন ত্রিপুরার গ্রামীণ জনগণের রায় না, এই রায় জবরদস্তি করা, ডাকাতি করা রায়। এটা ত্রিপুরা রাজ্যের মানুষ এটাকে গ্রহণ করে। ওকে ওকে, তার বিরুদ্ধে আজকে এই আওয়াজ উঠাতে ত্রিপুরাজ্যের রাজনীতি, ত্রিপুরাজ্যের মানুষের যে আগামী দিনের উন্নয়নের যে স্বপ্ন, এটাকে বাস্তবায়িত করার জন্য যে এই যে হলো, খুন হলো, এগুলোর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিক এবং এই যে অন্যায়গুলি হয়েছে শাসক দল সরকার স্বীকার করুক এবং এটা যাতে আগামী দিন না হয়। এমনকি ত্রিপুরা মথার এই যে খোয়াই, ত্রিপুরা মথার লোকদেরকেও কাউন্টিং হলতে বের করে দেওয়া হয়েছে। তারা রাস্তার উপর করেছে একদিন, খোয়াই আগরতলা। শাসক দলের লোক, আপনাদের এই অ্যালায়েন্স, এদেরকেও স্পেয়ার করেন না। না এটা ঠিক আছে, যেভাবে খোলার ব্লকে করতেন না আপনারা, তো আপনি কি তাহলে এটাকে ডিফেন্ড করছেন? না 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 স্যার, না না স্যার আপনি তো বারবারই আপনি বলে যাচ্ছেন যে আপনি স্পিকার। না আমি স্পিকার বলে তো আপনাকে সম্মতি বলে যাচ্ছি আলোচনাটা করার জন্য। আপনি বলে যাচ্ছেন, আপনি বলছেন তাহলে এটা সব করা ঠিক, মানে তো আপনি স্বীকার করছেন, অ্যাডমিট করে নিচ্ছেন আপনি। বাবু আমি যে কথা বলতে চাই, আমি যে কথা বলতে চাইছিলাম, যাই হোক স্যার, আমি শেষ করছি স্যার, শেষ করছি। আমি শেষ করার পূর্বে একটা কথা বলে দিই প্লিজ। আপনার বড় প্রশংসা করা উচিত ছিল। আপনারা মাস্টার হিসেবে যা শিখিয়েছেন আমাদের ছাত্রকে কুইক শিখে নিয়েছে, এত তাদেরকে শিখতে পারবে এটা ঠিক ধারণা করতে পারেন। দুর্ভাগ্যজনক স্যার, আপনার এত চেয়ার থেকে দুর্ভাগ্যজনক, আপনাকে দুর্ভাগ্যজনক। আপনাকে মাস্টার ঠিক আছে না 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 না, আপনাকে মাস্টার হিসেবে নিচ্ছি, ওনাকে শিক্ষক, ওনাকে শিক্ষক না না, ওনাকে শিক্ষক হিসেবে নিয়েছি। না না, ই যে টিচার, না না এইটা পড়ে না। আপনি বারবার আপনার চেয়ারকে কলঙ্কিত করছেন স্যার। ঠিক আছে, আপনার চেয়ারকে আপনি কলঙ্কিত করছেন। ই যে টিচার, I admit that he is a good teacher.
অল অফ দেম আর গুড টিচার। এই গণতন্ত্র হত্যা, রাজ্যের গ্রামীণ জনগণকে অপমান। ওকে, না না না, ঠিক আছে, হবে না, সন্দীপ বাবু, হবে না। না না, আমি কি বলেছি? আমি বলি যে গুড টিচার। না, আমি বলেছি আপনি যে শিক্ষা দিয়েছেন, আপনি যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অপরাধীদেরকে গুড টিচার। জামিন চাইছেন আপনি, আপনি অপরাধীদের জামিন চাইছেন, অপরাধীদের পক্ষে দাঁড়াচ্ছেন আপনি। না, ওকে, আপনি তর্ক করবেন। আপনার চেয়ারকে স্যার কলঙ্কিত করবেন না। ঠিক আছে, ঠিক আছে। আমাদের কি হলো যে শাসক দল ট্রেজারি বেঞ্চ ত্রিপুরা রাজ্য থেকে এই আমি টিচার হিসেবে বলেছি, টিচার, হি ইজ এ গুড টিচার, হি ইজ এ গুড টিচার। ওকে, নেক্সট ইয়ে করুন, আপনি পড়াশোনা আপনি শেষ করুন। এবার 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 অভিষেক দেবরায় বাবু, অভিষেক বাবু বলুন। মাননীয় স্পিকার স্যার, বিরোধী দলনেতা যে ইস্যুটা নিয়ে কথা বলেছেন, এই কথাগুলো সবগুলো আমরা মেনে নিতে পারছি না। তার কারণ কি, উনি অনেক অভিজ্ঞ, অনেক বছর যাবৎ রাজ্যের সাথে যুক্ত। তবে উনি অনেক নির্বাচনে রাজ্যে দেখেছেন, অনেক নির্বাচন ওনারা কন্ডাক্ট করেছেন। এ রাজ্যের মধ্যে বন্দুকের নল শক্তির উৎস, এটা কারা বলতো? এ রাজ্যে খুন সন্ত্রাস, নির্বাচনোত্তর সন্ত্রাস, এগুলো কারা করত? 18 সালে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কটা খুন হয়েছে? 23 সালে নির্বাচনের পর কটা খুন হয়েছে? আর বিগত আমরা যদি দেখি 35 বছরে কত খুন হয়েছে সেটা কিন্তু উনি জানেন। আমি একটা কথা বলতে চাই, উনি সবগুলো জেলার কথা বলেছেন যে প্রার্থী দিতে দেওয়া হয়নি। তাহলে গোমতী জেলাতে অমরপুর ব্লকে 10টি পঞ্চায়েত আছে, 8টি পঞ্চায়েতের মধ্যে নির্বাচন হয়েছে, সেখানে বিরোধীরা 1-2টা আসন পেয়েছে। তাহলে সেখানে উনি যে বললেন যে সারা রাজ্যের মধ্যে প্রার্থী দেওয়া হয়নি, দেওয়া যায়নি, তাহলে কথাটা সত্য কি সত্য না এটা এই হাউস বিচার করবে। পঞ্চায়েত সমিতির 9 জন প্রার্থী দিয়েছেন, সেখানে লড়াই হয়েছে। আমরা যদি বলি কাকরাবন ব্লকে আমরা সিদ্ধান্ত করেছিলাম 12, 13, 14, 15 বিরোধীরা নমিনেশন ফাইল করবে আমাদের জেলাতে, আমাদের কর্মী সমর্থক যেন না যায়, এবং যায়নি। আমরা দেখেছি কি কাকরাবন ব্লকে শেষের দিন, যেদিন আমরা নমিনেশন সাবমিশন করব, সেই দিন অনেকে গেছেন নমিনেশন সাবমিশন করতে, আমাদের নেতা কর্মীরা স্বাগত জানিয়েছে এবং সেখানে তারা নমিনেশন সাবমিশন করেছেন। তাহলে গ্রাম পঞ্চায়েতে 4টি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হয়েছে 19টার মধ্যে, বাকিগুলোতে কেন হলো না? আমরা তো বলেছি, আমরা তো নিজেরা চাইতাম নির্বাচন হোক, নির্বাচন হয়েছে, 4 পঞ্চায়েতে লড়াই হলো, বাকিগুলোতে কেন হলো না? আর কেবল বিধানসভার অন্তর্গত জামজুরি পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেখানে কোনো ঘটনা ঘটেছে কিনা? দক্ষিণ মুরাপাড়া পঞ্চায়েত মাতারবাড়ি বিধানসভার অন্তর্গত, সেখানে নির্বাচন হয়েছে, বিরোধীরা প্রচার করেছে। জেলা পরিষদের 11টি আসনের মধ্যে 10টিতে নির্বাচন হয়েছে, পঞ্চায়েত সমিতিতে নির্বাচন হয়েছে। তাহলে নির্বাচন করতে দেওয়া হয়নি, নির্বাচন করা যাবে না, এই যে কথাগুলো, এগুলোর প্রমাণ আমি যে জেলা থেকে বিলং করি সে জেলাতে তো আমরা বলেছি, সে জেলাতে নেমেছে। যারা ওই জেলার নেতৃত্ব দেন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন,
তাদেরকে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, ফেব্রিকেটেড ঘটনা হতে পারে কিছু কিছু। আমাদের লাস্ট দিন মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন মাতাবাড়ি ব্লকে আমাদের নমিনেশন সাবমিশনের সময়। সেদিন যদি আমাদের কর্মী সমর্থকের সংখ্যা অনেক বেশি, সেদিন কিছু কিছু জায়গা থেকে ফোন আসছে যে কংগ্রেস আসবে, সিপিএম আসবে, আসুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কেন ওই দিন তারা বাসলো, প্রথম 4 দিন কেন করলো না? আর দিলে তো সব তারা দিতে পারতো সবগুলো পঞ্চায়েতে। অ্যাকচুয়ালি ঘটনা কি, জনবর্জিত হয়েছেন আচরণে। আমরা যারা রাজনীতি করি, রাজনীতির সাথে যারা যুক্ত আছি, মানুষ আমাদের পুঁজি। যতদিন মানুষ আমাদের সঙ্গে থাকবে আমরা শক্তিশালী, যেদিন মানুষ আমাদের সঙ্গে থাকবে না আমরা জিরো। এইবার বিচার বিশ্লেষণ করতে হবে। গ্রামীণ এলাকার মানুষ 70 বছর এই দেশ কারা শাসন করেছে? যারা 70 বছর শাসন করেছে, পানীয় জল দেওয়ার দায়িত্ব কাদের ছিল? নতুন সরকার আসার পর এই সরকারের দায়িত্ব ছিল। 70 বছর যারা শাসন করেছে, যারা একটা ঘর দেয়নি, গ্রামীণ রাজনীতি কিসের উপর ভিত্তি করে? ঘর, বিপিএল কার্ড, পানীয় জল, বিদ্যুৎ, এগুলোকে নিয়ে যারা রাজনীতি করেছে। একটা অসুস্থ রোগী রেফারের নাম করে জুতা ক্ষয় করিয়েছে, অথচ রেফার রাজনীতি হয়েছে। আর আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনার মাধ্যমে যাদের বঞ্চিত করেছিল সবাইকে দিয়ে দিয়েছে। আমাদের এখানে কোনো রকম রং দেখে রাজনীতি হয় না, সবার জন্যই রাজনীতি হচ্ছে। রাজনীতি করার জন্য বলতে পারে, রাজনীতি করতে হবে বলতে হবে, রাজনীতিতে থাকতে হবে বলতে হবে, রাজনীতি গিমিকের জন্য বলতে হবে, কিন্তু গ্রামীণ স্তরে যে ঘরগুলো দেওয়া হচ্ছে সেখানে কোনো দলবাজি হচ্ছে কিনা? সবাই পাচ্ছে সেখানে। পানীয় জল সবার জন্য দেওয়া হচ্ছে। গ্রাম ত্রিপুরার মানুষ বুঝে গেছে, বিগত দিনের সিস্টেম দেখেছে কিভাবে রাজনীতি হয়েছে, বর্তমানে কি সিস্টেমে রাজনীতি হচ্ছে। আমাদের তো কোনো বাধ্যবাধকতা নেই। সব জায়গায় এই যে ফ্লাড হয়েছে, খোঁজ নিয়ে দেখুন আমাদের জেলাতে যারা যারা কোন রকম রং ভেদ আছে কিনা। কোন পরিবারকে যদি কোনো মাননীয় মন্ত্রী যদি কাউকে কোনো এলাকাতে খাবার দিয়েছেন, ওই এলাকার সমস্ত মানুষকে দিয়েছেন, সেখানে কোনো রং ভেদ দেখা হয়নি। এটা আমাদের শিক্ষা, এটা আমাদের শিখিয়েছে। আমরা কোনোদিনও প্রতিহিংসা রাজনীতি করি না, প্রতিহিংসা রাজনীতি আমরা প্রশ্রয় দিই না, কিন্তু প্রতিহিংসা রাজনীতি করার জন্য আমাদের বাধ্য করা হয় বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক বিষয় থাকে, সেগুলো আমরা ঠান্ডা মাথায় সেগুলোকে চ্যালেঞ্জ করার আমরা নলেজ করার চেষ্টা করি। আজকে গ্রাম পঞ্চায়েত নির্বাচন গেছে, আমাদের বিজয় উৎসব হয়েছে, কোনো জায়গায় কোনো ইনসিডেন্ট আছে? একটা ইনসিডেন্ট বলতে পারবেন আপনারা? কোনো ইনসিডেন্ট নেই। অথচ 18 নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় গর্ত করে রাখা হয়েছিল। যদি তৎকালীন সময় সরকার পরিবর্তন না হতো, কি পরিমাণে রক্তের বন্যা বইতো সেটা হয়তো ইতিহাস লেখা যেত। আর প্রতি নির্বাচনের পর হত্যা। আচ্ছা, আশিস পাল কি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী ছিল? ক্ষমতায় না থেকে ওকে মার্ডার করা হয়েছে। তো ক্ষমতায় থাকলে কি করতো? এই যে বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা সন্ত্রাসমুক্ত, আমরা সেটা মেনে চলি বলেই তো আমরা শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। কিন্তু এটা তো ভাইস ভার্সা হবে, এটা তো ওয়ান সাইডেড হবে না। কিন্তু এই ধরনের কনস্পিরেসি তো প্রতিদিন হচ্ছে, প্রতিটা জায়গায় হচ্ছে। আজকে গোমতী জেলাতে, গোমতী বলছে উত্তর ত্রিপুরা, নর্থ ত্রিপুরা, সেখানে হয়েছে, গোমতী জেলাতেও হয়েছে। সেখানে আমাদের এমএলএ রঞ্জিত বাবু এখানে আছেন, নির্বাচন হয়েছে, সব জায়গায় নির্বাচন হয়েছে, আমরা বলেছি নির্বাচন করার জন্য। তো এটা এভাবে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে হয় না। উনি সিনিয়র মানুষ, উনি অনেক রাজনীতি দেখেছেন, অনেক রাজনীতি করেছেন, এ রাজ্যের মানুষ দেখেছে, এবং এ রাজ্যের মানুষ বর্তমান সরকারকেও দেখছে, বর্তমান আমাদের ভূমিকা সেটাও দেখছে। আজকে আমরা যখন বন্যা এসছে, যখন টাফ টাইম, যখন 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, শুধু বিরোধী দলের শুধু একজনকে দেখা গেছে, আর কাউকে কিন্তু দেখা যায়নি। আমরা সারা রাত ছিলাম বোট নিয়ে, বাড়ি বাড়ি গেছি। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যামিনী দাস, মহারানী বাড়ি, বড় সিপিএম এর পরিবার, রাত 1টার সময় বোট নিয়ে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম সহিত আমি নিজে গিয়ে তাদের উদ্ধার করে এনেছি। আমরা কিন্তু রং থেকে করিনি। মাননীয় মন্ত্রী মহোদয়কে 5টার সময় ফোন করেছি আমি, উনি ফোন তুলেছেন, বলেছি এখানে আমাকে টিম পাঠাতে হবে, উনি ফোন করে টিম পাঠিয়েছেন। সারা রাত আমরা ছিলাম জলে। আমরা ভোটের জন্য রাজনীতি করি না, এটা সময় এসছে মানুষের পাশে দাঁড়ানো। কজন দাঁড়িয়েছে?
সারা রাজ্যে। ঠিক আছে, নির্বাচনের সময় আমরা বাধা দিয়েছি, নির্বাচনের সময় বাধা দিয়েছি। এই যে কঠিন পরিস্থিতি, রাজ্য সরকারের পাশে দাঁড়ানো, মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, যখন টাফ টাইম, তখন কজনকে দেখতে পাওয়া গেছে? তখন তাদের ভূমিকা কি ছিল? মানুষ তো এই দিনগুলো মনে রাখবে, তখনই তো জনসমর্থন বাড়বে। আমরা রাজ্যের মধ্যে দেখেছি কোন জায়গায় কারা কি কি করেছে, আমাদের জেলাতে আমরা দেখেছি। আমাদের প্রতিনিয়ত আমরা 3-4 দিন আমরা ঘুমোইনি, আমরা প্রতি রাত সজাগ ছিলাম। আমরা চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করার। রং রাজনীতি এগুলোর ঊর্ধ্বে উঠে আমাদের সেই মানসিকতা আছে করার, কিন্তু আপনাদের কাছ থেকে সেই সমর্থনটা পাওয়া যাবে কিনা এটা বড় বিষয়। আমরাও চাই এই ত্রিপুরাকে সুন্দর করতে, সুন্দরভাবে করতে, কিন্তু আপনাদের সহযোগিতা অনেক অনেক বেশি প্রয়োজন। কনস্পিরেসি সবসময় করা যায়, বিরোধিতা সবসময় করা যায়, বিরোধিতা করা খুব সহজ। অথচ অনেক আলোচনা হয়েছে, এসপিওর বেতন 5,000 টাকা বেড়ে গেল, একটা ধন্যবাদ 6,000 টাকা বেড়ে একটা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত ছিল না রাজ্য সরকার? এরকম বহু কোর্টের রায়, এরকম বহু কোর্টের রায় কে ডিনাই করে কাজ করা হয়েছে। আর রাজ্য সরকারের সদিচ্ছা আছে বলে তো হয়েছে, রাজ্য সরকারের সদিচ্ছা আছে বলে তো হয়েছে। সদিচ্ছা আসে, এর আগে তো কোর্টের বহু রায় এসছে, অনেক পজিটিভ কাজ রাজ্য সরকার করছে, সেগুলোর তো কোনো রকম ধন্যবাদ সূচক আলোচনা নেই। মানুষ টাকা পাবে কিনা, মানুষের সাথে যোগাযোগ আছে কিনা? 20,000 টাকা তো অলরেডি চলে যাচ্ছে মানুষের কাছে, 20,000 টাকা করে ফার্স্ট ইনস্টলমেন্ট চলে যাচ্ছে, অথচ বলছে মানুষ টাকা পাচ্ছে কিনা। কোর্টের রায় তো হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ দিয়েছে 10,323, মেনেছেন কি? এখন বলবেন তো, এরকম কিছু বলবেন না। সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল কিন্তু কনসিডার করা যায়, এটাও বলছে কনসিডার, ক্যানট, আবার ক্যান, এটা না। তাহলে যে পজিটিভ কাজগুলো রাজ্য সরকার করছে সেগুলোর দিকে তাদের কোনো রকম ধ্যান নেই, তাহলে কনস্ট্রাকটিভ কিভাবে হবে? আপনারা যখন গঠনমূলক বলছেন, যখন সরকারের ভালো কাজটা ভালো বলবেন, সরকার আরো বেশি করে কাজ করতে পারবে, আমাদেরও কাজ করার মানসিকতা আরো বাড়বে। কিন্তু ভালো কাজটাকে তো আপনারা ভালো বলেন না। সেখানে কিছু মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, যাদেরকে রং দেখে আপনারা বাদ দিয়েছেন একটা সেকশনকে, তাদেরকে যখন মুখ্যমন্ত্রী দিয়েছে ধন্যবাদ তো জানালেন না, ধন্যবাদ জানানো উচিত ছিল। বিপিএল কার্ডের জন্য আজকে একটা পরিবারের কি অবস্থা, তার বর্তমানে কিভাবে পাচ্ছে, যারা গরিব তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। প্রতিটা ক্ষেত্রে এরকম একটা না 1000টা কথা বলতে পারবো যেগুলো রাজ্য সরকারের প্রশংসার পাওয়ার উপযুক্ত, কিন্তু আপনারা করেননি। কিন্তু আপনারা নির্দিষ্ট কিছু আপনাদের গদবান্ধা কিছু কথা নিয়ে আপনারা বলেন কি আমাদের সহযোগিতা করে না সরকার, কিন্তু আপনাদেরও সরকারকে সহযোগিতা করতে হবে। ওকে ঠিক আছে। তো এই জায়গায় আমি বলবো যে আশিস পালকে খুন করা হয়েছে, আমরা ব্যথিত তার জন্যে। এবং এভাবে শুধু আশিস পাল না, আরো খুন হতো যদি আমাদের মানসিকতা যদি তাদের মতো থাকতো। আর আজকে যদি এগুলো বন্ধ করতে হয়, তাহলে আইডিওলজি তো চেঞ্জ করতে হবে। বন্দুকের নল, ক্ষমতার উৎস, এই জায়গা থেকে সরে আসতে হবে। তাহলে অনেক কিছু শুধরাতে হবে, তারপর মডিফিকেশন আনতে হবে আইডিওলজিতে, তারপর গিয়ে এই ধরনের কথা বললে ভালো লাগবে এবং সেগুলো নেওয়া যাবে। এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা আমাদের একমাত্র লক্ষ্য, সবাইকে নিয়ে চলা আমাদের একমাত্র লক্ষ্য, সন্ত্রাস নির্মূল করা এই রাজ্য থেকে, এটা আমাদের একমাত্র লক্ষ্য। কিন্তু এই জন্য আমি আপনাদেরও সহযোগিতা চাই, যারা এই কথাটা আপনারা বলছেন। ধন্যবাদ। আচ্ছা, মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় স্পিকার স্যার, প্লিজ আমি জিতেন বাবুকে বলছি, আপনার আমার থেকে নাম এসছে 4টা, শ্রী শ্যামল বাবু, শ্রী ইসলামউদ্দিন সাহেব, শ্রী অশোক মিত্র বাবু এবং শ্রী নয়ন সরকার বাবু। দাঁড়ান না, নয়ন সরকার বাবু কিন্তু একবার বলে ফেলেছেন। ঠিক আছে, না আমি নিশ্চয়ই দেবো। আর আপনাদের থেকে আচ্ছা, এখন শ্যামল মাননীয়, আচ্ছা আপনি কি বলছিলেন বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় সদস্য যে বিষয়টি নিয়ে বলেছিলেন, আমি ধলাই জেলার পক্ষ থেকে বলছি, ধলাই জেলা অতিথি দেব ভব, সেইভাবেই
যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ওনারা গিয়েছিলেন। যদি আমি প্রথমেই বলি যে ধলাই জেলা আমবাসা বিধানসভা, সেই বিধানসভায় ওনারা বিভিন্ন পঞ্চায়েতে ওনারা প্রার্থী চয়ন করেছিলেন এবং একটি পঞ্চায়েত ওনারা জিতেওছেন, হয়তো ওনার মনে নেই, তার জন্য উনি ধলাই জেলা সম্পর্কে বললেন। ধলাই জেলায় একটি পঞ্চায়েত ওনারা জিতেছেন, ওনাদের দল। যদি বলি, উনি যে বলেন সালামা ব্লকে গিয়েছেন, সালামা ব্লকে উনি যখন গিয়েছিলেন, সালেমা থেকে মিছিল করে সেই সালেমা ব্লকে ওনারা গিয়েছিলেন এবং নমিনেশনও জমা দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময় ওনাদের যে কাগজপত্র দিয়েছিলেন সম্পূর্ণ কাগজপত্র দেননি, তার জন্য নমিনেশন বাতিল হয়ে গেছে। ওকে ওকে ফাইন ফাইন ঠিক আছে ওকে ওকে আমি যদি বলি দুর্গাচৌমুনি ব্লকে, যেদিন ওনারা দুর্গাচৌমুনি ব্লকে গিয়েছিলেন সেই দিন আমরা নমিনেশন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু যখন আমরা শুনতে পেলাম যে ওনারা জমা দিবেন, আমরা সেদিন জমা দেইনি। ওনারা দুর্গাচৌমুনি ব্লকেও গিয়েছিলেন, কিন্তু যখন ওনারা ব্লকে গিয়েছিলেন ওনাদের সঙ্গেও ওনারা যারা নমিনেশন জমা দেবেন ওনারা গিয়েছিলেন, কিন্তু কি কারণবশত ব্লকে গিয়ে উপস্থিত হয়েও ওনারা নমিনেশন জমা দেননি, সেই বিষয়টা তো আমরা জানা নেই। ঠিক আছে, সেটা নিশ্চয় রাজ্য সরকারকে বিভ্রান্ত করার পরিকল্পনা ওনারা করেছেন। তবে যে বিষয়টি বলতে হলো যে আমরা জানতাম দীর্ঘ অনেকটা বছর ওনারা এ রাজ্যে ছিলেন এবং বিভিন্ন পঞ্চায়েত ওনাদের ক্ষমতায় ছিল। আমরা ভাবতে বুঝতে পেরেছিলাম যে বোধহয় হয়তো এখন ওনারা ক্ষমতায় নেই, সেই অসত্য কথাগুলো এখন আর ওনারা বলবেন না। কিন্তু আজকের যে কথাগুলো ওনারা বললেন, রাজ্যবাসী তাকিয়ে রয়েছে যে আজকেও ওনারা সেই অসত্য কথা বলতে ওনারা ভুলেননি। ঠিক আছে, নমস্কার। মাননীয় সদস্য শ্রী শ্যামল চক্রবর্তী মহোদয়। ধন্যবাদ স্যার। তো এটাতে মাননীয় জিতেন্দ্র চৌধুরী মহোদয় যে কথাগুলি বলেছেন, আমি এরপরে শুনছিলাম যে স্বাগত জানিয়ে যাতে নমিনেশন সবাই দিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছিল। তো মাননীয় সুদীপ রায় বর্মন, যদি আমার মিস না হয়, তাহলে টেপানিয়া ব্লকে উনি ওনার দলের লোকদের নিয়ে নমিনেশন সাবমিট করতে গিয়েছিল এবং ফুলের তোলা দিয়ে ওনাকে বরণ করা হয়েছিল মন্ডল সেবক। বরণ করার পর যখন এগিয়ে যাচ্ছিল, বরণ যখন করেছে তখন আজকে আর কোনো ঝামেলা নেই। এরপর যখন ব্লকের দিকে এগিয়ে যাচ্ছে, তারপরে তো আর আপনারা সবাই দেখেছেন কি ধরনের আক্রমণ হয়েছে। ওনাকে বরণ করেছিল ফুলের তোড়া দিয়ে টেপানিয়া ব্লকে, টেপানিয়া ব্লকে ওনার উপর আক্রমণটা হয়েছে। যাই হোক, এই ধরনের অনেক ঘটনা আছে, সেটাতে আমি যাচ্ছি না। আমি শুধু একটা কাউন্টিং এর কথা আপনাদেরকে বলছি। সেটা হলো মিটিং টিটিং করে সব ঠিক হয়, কতজন এজেন্ট যেতে পারবে, এই সমস্ত সব ঠিক ছিল। 12 তারিখ 8টার সময় কাউন্টিং, তাতে 12 জন করে কাউন্টিং এজেন্ট, একজন আরও টেবিলে 13 জন যেতে পারবে একটা দল থেকে, সেই পাস দেওয়া হয়। কাঠালিয়া কাউন্টিং হলে ব্লকে সেই পাস নিয়ে গেছে, কিন্তু দেখা গেছে যে শাসক দলের দিকে যে পাস আছে তাতে ডাবলের থেকে বেশি আছে যারা ঢুকেছে। সেখানে প্রথম দিন বলা হয়েছিল 2.5 ঘন্টা করে লাগবে কাউন্টিংয়ে। গণনা শুরু হয়, প্রথম রাউন্ডের যে গণনা, তার প্রথম যে গাঁও সভা, এইটাতে সিপিআইএম এবং কংগ্রেস জয়লাভ করে। তারপরে এই কাউন্টিংকে ডিলে করতে করতে বেলা 2:30টা বাজে।
এটা ডিলে হয়। 2:30টার পরে গিয়ে আসনগুলি ঘোষণা করতে থাকে। তারপরে আর গণনার বাক্স আনা হচ্ছে না। এদিকে আরো অনেক লোক পাস নিয়ে ঢুকে গেছে শাসক দলের, গণনা করতে দেওয়া হচ্ছে না। তারপর বলছে খাওয়া দাওয়ার পরে গণনা হবে। খাওয়া দাওয়া হয়েছে। 4:30 যখন বাজে, কংগ্রেস এবং সিপিআইএম এর যারা কাউন্টিং এজেন্ট, যারা ভিতরে ছিল এবং যারা সেকেন্ড পার্টি, এই কাউন্টিং এজেন্টদের সবাইকে একটা পুলিশ ব্যারাকে, ওখানে একটা ব্যারাক তৈরি করা হয়েছিল, সেই ব্যারাকে এবং পাশের একটা হলে সবাইকে নিয়ে ঢুকিয়ে তালা মেরে বাইরে পুলিশের পাহারা দিয়ে দেওয়া হয়, তালা মেরে রেখে দেওয়া হয়। তারপর 5টায় গণনা হয়। এই কাউন্টিং এজেন্টদের বাদ দিয়ে দুই দলে কোনো কাউন্টিং এজেন্ট নেই। তারপরেও প্রথম যে গাঁওসভাটি নির্বাচিত হয় কংগ্রেস এবং সিপিএম এর পক্ষ থেকে, সেই গাঁওসভাটার মধ্যে একটা পঞ্চায়েত সমিতি ছিল। এই গাঁওসভার ওয়ার্ডগুলিকে নিয়েই একটা পঞ্চায়েত সমিতি, কাঠালিয়া ব্লকের 1 নম্বর পঞ্চায়েত সমিতি। সেখানে সিপিআইএম এর ক্যান্ডিডেট পুতুল মজুমদার ভৌমিক, সে 1291 ভোট পায়, 55.10%। প্রিয়াঙ্কা রায় সরকার বিজেপির প্রার্থী 1039 ভোট পায়, 44.34%। নোটা 13টা। এটা ঘোষণা হয় এবং স্টেট ইলেকশন কমিশনের ওয়েবসাইটে সেটা যায়, তাৎক্ষণিক যায়। সেই ওয়েবসাইটে আমরা দেখতে পারি এবং কে কত ভোট পেয়েছে সব মিলিয়ে ওয়েবসাইটে দিয়েছে। আমার এখানে এখনই আছে, কোনো অসুবিধা নেই। আমরা টাইম টু টাইম এটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। কিন্তু সে যখন সার্টিফিকেট চায়, পরবর্তী সময়ে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। পরের দিনও 12টার সময় সার্টিফিকেট চায়, সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। 12 তারিখ ওয়েবসাইটে ঢুকলো, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা গেল 12, 13, 14 তারিখ রাত্রি 11টা পর্যন্ত, 11:10 পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই পুতুল মজুমদার ভৌমিক বিজয়ী এবং কত ভোট পেয়েছে 1291 সব আছে। 12 থেকে 14, 12 তারিখ গণনা। 14 তারিখ রাত্রি 12টায় ওয়েবসাইট থেকে এই নামটা সরে গেল, সরে গিয়ে আসলো প্রিয়াঙ্কা রায় সরকার, সে জয়লাভ করেছে। দেখা গেল তার যে ভোট 1039, এইটাকে ঠিক রেখে 1291 থেকে কমিয়ে 1037 করা হয়েছে বলেছে। তারপর দিন যখন গেছে সার্টিফিকেটের জন্য, বলেছে এটা রিকাউন্ট হয়েছে। কখন? রাত্রিবেলা। 1037 করা হয়েছে, 2 ভোটে তাকে পরাজিত দেখানো হয়েছে। রাত্রি 12টা, 14 তারিখ। আমি শুধু ঘটনাটা উল্লেখ করলাম। আর এই যে কাউন্টিং এজেন্টরা ছিল, তাদেরকে সকাল 6টায় তাদেরকে পুলিশ ওখান থেকে উইথড্র করে সুনামুরা এসে আমাদের কাছে দিয়ে গেছে। এখানে কোনো কাউন্টিং এজেন্ট সেখানে ছিল না। এই গণনার হলের মধ্যে একতরফাভাবে গণেছে। এবং এই যে ঘটনা সংঘটিত হয়েছে, তাতে আমি স্যার আপনার কাছে বলছি, সেখানে এসডিএম গেছে, ডিএম গেছে, এডিএম গেছে, পুলিশের এসপি গেছে, 300-র উপরে পুলিশ ছিল রাস্তার মধ্যে, কোনো রকম অসুবিধা নেই। এমনকি
কাউন্টিং হলের এখানে না গেলেও ডিআইজি ওই দিন গণনার সময় 12:10 এই রাস্তা দিয়ে কাঠালিয়া পুলিশ স্টেশনে গেছে, যাত্রাপুর পুলিশ স্টেশনে, আবার ওই রাস্তা দিয়ে উনি ফিরেছেন। রাজ্য সরকারের এত ফোর্স সেখানে ছিল, এতজন অফিসার ছিল, একটা কাউন্টিং এজেন্টের ভিতরে গণনাটা করানো গেল না। এই দুই দলের কাউন্টিং এজেন্টদের আলাদা জায়গায় তালা বন্ধ করে সেখানে এই কাউন্ট করে একটা গাঁওসভা পাওয়ার পরেই সেখানে গণনা বন্ধ হয়ে গেল। এবং আমি আপনাকে বলছি স্যার, যে একজন প্রাক্তন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, উনি সরাসরি কাউন্টিংয়ের এখানে চলে গেলেন। কি করে হয়? কি করে যায়? একজন বিধায়ক, তার সাথে বিশালগড়ের একজন জয়দুল হোসেন সরাসরি তাদের গাড়ি উঠে গেল, যেখানে নিষিদ্ধ এলাকা, এখানে কেউ যেতে পারবে না, একটা মাছিও গলতে পারবে না। তো যেটা মাননীয় জিতেন চৌধুরী মহাশয় বলছিলেন, তো সেটার সাথে আমি বলছি যে মানে কি করে একটা আসনেও যাতে বিরোধীরা না জিততে পারে, তার জন্য যে প্রক্রিয়া, সেটা একেবারে মানে ভোটে দাঁড়ানো থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত সব জায়গায় করেছে এবং বলছিল কোনো কিছু হয়নি। আমি স্যার আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে সাধারণ অটো শ্রমিক নির্বাচনে দাঁড়িয়েছে, কাঠালিয়াতে 4টা অটো চালাতে দেয় না এই নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত বন্ধ। ইন্দুরিয়াতে একটা অটো বিক্রি করে দিয়েছে, বলে সারেন্ডার করো, না হলে চালাতে পারবে না, বলে সারেন্ডার করবো না, বিক্রি করে দেবো, 1 লক্ষ টাকা কমে বিক্রি করেছে। একজন অটো শ্রমিকের ভাইয়ের বউ দাঁড়িয়েছে, তোমার ভাইয়ের বউ কেন দাঁড়ালো সোনামুড়াতে, সে কালাপানিয়া গাঁওসভা, সে অটো চালাতে পারে না। যে বলা হচ্ছে যে কোনো রকম রিপ্রেশন নেই। আমি শুধু আপনার মাধ্যমে এই বিষয়গুলি, এই ধরনের আরও অনেক জায়গার মধ্যে আছে, খোয়াইয়ের কথা বলছিল, কলাসারার কথা বলছি, আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু আপনি বলেছেন সময় কয়েকের মধ্যে শেষ করুন। কাজে আপনার মাধ্যমে এই বিষয়গুলি উপস্থাপন করলাম, তাতে যেটা বলেছে ফার্স হয়েছে সেটাই হলো ঘটনা। থ্যাংক ইউ। ঠিক আছে, মাননীয় শ্রী ইসলামউদ্দিন সাহেব। আচ্ছা, উনি বলে নিন, উনি বলে নিন। মাননীয় স্পিকার স্যার, অশোকবাবু আছেন। মাননীয় স্পিকার স্যার, পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমাদের ইতিমধ্যেই আমাদের বিরোধী দলের লিডার মাননীয় জিতেন্দ্র চৌধুরী এবং ডেপুটি লিডার পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে বলেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, খুব সংক্ষেপে আমি যে বিষয়টা বলতে চাই। তো আমাদের রাজ্যে একসময় নির্বাচন মানেই উৎসব, নির্বাচন মানেই আনন্দ ছিল, যেটা আমাদের উত্তর জেলার মানুষ যেটা লক্ষ্য করেছেন। 2018 সালে বিজেপি আইপিএফটি জোট সরকার এই রাজ্যে ক্ষমতায় আসীন হওয়ার পর আমরা দেখেছি আমাদের রাজ্যে 2019 সালে পঞ্চায়েত নির্বাচন হয়। এই নির্বাচনে একটা নতুন সরকার এসেছে, বামফ্রন্ট সরকারের 25 বছর বিজেপি দলের যারা নেতা, তাদের মুখে গ্রাম থেকে শহর পর্যন্ত সমস্ত এলাকায় প্রচার ছিল বামফ্রন্টের 25 বছরে কিছুই হয়নি। তো 2019 সালের পঞ্চায়েত নির্বাচনে কদমতলা ব্লক এলাকার মানুষ নির্বাচনে সবটা গ্রাম পঞ্চায়েতে অংশগ্রহণ করেননি। 2024 সালের পঞ্চায়েত নির্বাচনে কদমতলা ব্লকের মানুষ প্রস্তুতি নিয়েছেন যে না, এবারকার পঞ্চায়েত নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। 2019 থেকে 2024 সাল পর্যন্ত কদমতলা ব্লক এলাকার মধ্যে নির্বাচিত পঞ্চায়েত স্তরের প্রতিনিধিদের যারা যে কর্মকাণ্ড করেছেন, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কদমতলা ব্লকের 19টা গ্রাম পঞ্চায়েতের আমরা বিরোধী দলের পক্ষ থেকে কংগ্রেস, সিপিআইএম সহ এমনকি বিজেপি দলের কেউ কেউ নির্দল হিসাবে তারাও নমিনেশন সাবমিট করেছেন
এবং নির্বাচন খুব সুন্দরভাবে আমরা যেটা দেখেছি বই ভীতি এবং হুমকির মধ্যে দিয়ে আমাদের রাজ্যের কদমতলা ব্লকের নির্বাচন খুব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। 12 তারিখে যেটা আমরা লক্ষ্য করেছি, 12 তারিখে নির্বাচন হবে, ভোট গণনা হবে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে 18 জন কাউন্টিং এজেন্ট, 2 জন আরও টেবিলে থাকবে। প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে 6 জন আলাদা অতিরিক্ত হিসাবে কাউন্টিং এজেন্ট নিয়োগ করা হয়েছে। তো আমরা দেখেছি 13 তারিখ ভোর 5টা পর্যন্ত কদমতলা ব্লক এলাকায় 12 থেকে 13টা পঞ্চায়েতের কাউন্টিং শেষ হয়েছে। আমরা কংগ্রেস সিপিআইএম মিলে 4টা গ্রাম পঞ্চায়েত আমরা এককভাবে বা জোটবদ্ধভাবে পেয়েছি এবং বাকি পঞ্চায়েতগুলিতে বিরোধীরা 4টা 5টা করে পঞ্চায়েত সেখানে আসনে জয়যুক্ত হয়েছেন। কিন্তু হঠাৎ করে 13 তারিখ সকাল 8টার পরে আমরা দেখলাম কদমতলা ব্লক এলাকার মানুষ যেটা দেখেননি 2019 সালে দেখেছেন, এর পূর্বে এরকম দেখেননি। হঠাৎ করে দেখা যায় 50 থেকে 60 জন কাউন্টিং এজেন্টের বেস দিয়ে কাউন্টিং হলটা দখল করে যে এলাকার মধ্যে সিপিআইএম এবং কংগ্রেস বা বিরোধীরা বেশি আসন পাবে সেখানকার কাউন্টিং হলটাকে দখল করে রিকাউন্টিংয়ের নামে 4 থেকে 5টা পঞ্চায়েত তারা নিয়ে গেলেন। এটাই হচ্ছে আমাদের কদমতলা ব্লক এলাকার গণতন্ত্রের নমুনা এবং 3স্তর পঞ্চায়েতের যে নির্বাচনের কাউন্টিং হলের যে নমুনা, এটা এই এলাকার মানুষ যেটা লক্ষ্য করেছেন। আমরা দেখেছি কালাচোড়া ব্লক এলাকার মধ্যে 21টা গ্রাম পঞ্চায়েত, শহরে লাগোয়া রয়েছে 6টা গ্রাম পঞ্চায়েত। নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় যারা বিরোধী দল কংগ্রেস সিপিআইএম তারা নমিনেশন দেবে, মাইক লাগিয়ে শহর এলাকার বিএমএসের কর্মীরা ঘোষণা দিলেন যে এই 6টা গ্রাম পঞ্চায়েত থেকে কেউ যদি নমিনেশন দিতে যায় তাহলে পরিস্থিতি হবে ভয়াবহ। আমরা দেখেছি কালাচোড়া ব্লকে ওই 6টা গ্রাম পঞ্চায়েত থেকে যারা সাহস করে নমিনেশন দিয়েছেন শেষ পর্যন্ত তাদেরকে প্রত্যাহার করতে হলো। শুধুমাত্র জেলা পরিষদের প্রার্থী, আমরা অন্য জায়গা থেকে তাকে প্রার্থী করেছিলাম, তিনি সেখানে না গিয়ে কোনো ধরনের পোস্টার প্রচারে না গিয়ে প্রায় 1500-র মতো ভোট পেয়েছেন ওই এলাকাতে। আমরা দেখেছি কালাচোড়া ব্লক এলাকার বাকি যে গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পঞ্চায়েত সমিতির আসন একটা, 2-4টা পঞ্চায়েতে 5টা 6টা করে যখন বিরোধীরা পেয়েছেন রাত্রে 11 কোটিকার সময় হঠাৎ করে ওই এলাকার উত্তর জেলার বিজেপি দলের যিনি সভাপতি তার নেতৃত্বে 100 থেকে 150 লোক কালাচোড়া কাউন্টিং হলে ঢুকে সমস্ত কাউন্টিং হলের যে কাউন্টিং যে গণনা এটা প্রহসনে পরিণত করে বিরোধী দলের যারা কাউন্টিং এজেন্ট ছিলেন তাদেরকে বের করে দিলেন। এই হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের নমুনা। আমরা দেখেছি যুবরাজনগর ঠিক একইভাবে কাউন্টিং হল নির্বাচন পর্যন্ত 8 তারিখ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে হয়েছে। ভয়ভীতি হুমকি ছিল কিন্তু নির্বাচন হয়েছে, এটা সুন্দরভাবে হয়েছে। কিন্তু কাউন্টিং হলের মধ্যে পরের দিন সেখানে বিভিন্নভাবে কৌশল করে কাউন্টিং হল দখল করে সেখানে বিরোধীরা আসন পাবে, সেখানে তারা কাউন্টিং হলের দখল নিয়ে রিকাউন্টিংয়ের নামে যুবরাজনগর এবং পানিসাগর এই ব্লকগুলিকে এভাবেই নির্বাচনের নামে প্রহসনে পরিণত করা হয়েছে। আমার আবেদন থাকবে মাননীয় স্পিকার স্যার, উত্তর জেলার মানুষ নির্বাচনী সন্ত্রাস ভয় ভীতি সারা রাজ্যের মধ্যে মানুষ গ্রামীণ সরকার গঠন হবে, পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করবে, আমরা কি দেখেছি? এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। আমাদের জেলার মধ্যে যে 4টা ব্লক রয়েছে 4টা ব্লকের মধ্যে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি বিরোধী দল থেকে সমস্ত অংশের মানুষ সেখানে নমিনেশন দিয়েছেন, কিন্তু এরপরে 8 তারিখে ভোট হলো, তারপর কাউন্টিং হলের মধ্যে যে ঘটনাগুলি ঘটলো এগুলি যাতে ভবিষ্যতে না ঘটে, আমাদের রাজ্যের যে গণতন্ত্রের পীঠস্থান এবং গ্রাম সরকার গঠনে এই যে রাজনৈতিক সন্ত্রাস, এই যে ভয়ের পরিবেশ, এটাকে বন্ধ করার জন্য আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকবে আগামী দিনে আমাদের রাজ্যের এই পরিস্থিতিটাকে পরিবর্তন করার জন্য আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। এই কথাগুলি বলে আবার সকলকে ধন্যবাদ। ঠিক আছে, আর এই প্রসঙ্গে আলোচনা শেষ, আর সবাই পক্ষে আলোচনা করেছেন। এবার মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল বাবু, না আর হবে না, অনেক হয়েছে, প্লিজ। আমি স্যার 12 মিনিট বলবো, অনলি 12 মিনিট। বলুন। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, দপ্তরের মন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী পরে বলবেন, আমি 12 মিনিট বলব। স্যার,
শর্ট ডিউরেশন, আমি প্রথমেই বলেছিলাম এটা কি কাজে আনবো, আলোচনা হবে। মুখ্যমন্ত্রী কি অ্যাকশন নেবে ইলেকশন কমিশনের বিরুদ্ধে? কেন আলোচনা আই ডোন্ট নো। অর্থাৎ আপনাদের ব্যর্থতাকে মানুষের কাছে পাঠানোর জন্য একটা কৌশল। স্যার, সিপিএম এর রাজনীতিটা কি? মুখে মধু অন্তরে বিষ, এর নাম পলিটিক্স। এটা হলো সিপিএম এর। আমি কয়েকটা কাগজ আপনাকে দেখাবো, সরকারি ডকুমেন্টস। অফিস অফ দি রিটার্নিং অফিসার ভিডিও, লক্ষ্মীরানী সরকার বিশ্বাস, সিপিএম পার্টি, উনি প্রার্থী, সাউথ তারানগরে ছিটে দাঁড়িয়েছে। রিগার্ডিং সাবমিশন অফ পার্টি অ্যাফিলিয়েশন, it is to inform you that on 18/7/2024 you have submitted nomination for South Tenagar Gram Panchayat, constituency number 1, seat number eto, reservation SCW, but you have not submitted party affiliation annex 3. পার্টিতে সিপিএম পার্টি দাঁড়িয়েছে, নমিনেশন ভরেছে, কিন্তু পার্টি অ্যাফিলিয়েশন দেয়নি। পরে ভিডিও সো ডেমোক্রেটিক বলছে আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে যে স্কুটিনির দিন 19 তারিখ 3টার সময় যে স্কুটিনি হবে, সেই সময় আপনি 19 তারিখ 11টা থেকে 3টার সময় আপনি পার্টি অ্যাফিলিয়েশনটা দেবেন অ্যানেক্স 3। ইফ ইউ ফেল টু ডু সো দি আন্ডারসাইন উইল বি বাউন্ড টু রিজেক্ট ইউর নমিনেশন পেপার। দেখা গেল সিপিএম পার্টির অনেক লোক নমিনেশন জমা দিয়েছে, আমি আসুন সব দিয়ে দাও তাদেরকে, তারা সিপিএম পার্টির লোক, অফিসিয়াল দিয়ে দাও ওনাকে, অপোজিশন লিডারকে। তাহলে কি হলো? অর্থাৎ আগে থেকে পাবলিকের কোনো সমর্থন নেই তাদের পক্ষে, পাবলিকের কোনো সমর্থন নেই। তাহলে এটা কিভাবে বলবে? যাতে বিরোধী দল অর্থাৎ রুলিং পার্টির বিরুদ্ধে প্রচার করার জন্য নিজের লোকরা দাঁড়াতে চাইছে, দাঁড়াতে দিও না, তাহলে আমি ডকুমেন্ট আর ভাই পেপার ছাড়ো, পেপার আছে স্যার একটু सर, अरे थोड़ा सब्र रखिए, कुर्सी पे पेटी बांध दीजिए, मौसम बिगड़ने वाला है, थोड़ा देखिए। प्लीज आप डॉक्यूमेंट्स भाई चैलेंज करो, प्लीज प्लीज। এরকম 25-26টা নমিনেশন পেপার আমি দিলাম, অর্থাৎ পার্টি অফিস থেকে এমিনেশন দিচ্ছে না। কেন? যদি ভোটে দাঁড়ায়, যদি 75টা করে ভোট পায়, তাহলে তো বলা যায় পাবলিক সমর্থন নেই, বরঞ্চ ইট ইজ বেটার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ লাগিয়ে দেবো। প্লিজ প্লিজ প্লিজ। এবার স্যার প্লিজ, স্যার আরে প্লিজ রে ভাই, আমার তো 12 মিনিট চলে যাবে, প্লিজ প্লিজ। দিচ্ছি তো, কারেক্ট দেখাচ্ছি। হ্যাঁ হয়েছে, দু একটা বিচ্ছিন্ন ঘটনা হয়নি আমি বলবো না, তোমার নির্বাচন প্লিজ সম্ভব। স্যার আমি 93 সালে এমএলএ করেছি। 93 সালে মাত্র 60 সম্ভব স্যার। 93 সালে আমি এমএলএ হয়েছি, মাত্র 60 ভোটের ব্যবধানে এমএলএ হয়েছে। আমি 93 সালে আমি এমএলএ হয়েছি, মাত্র 60 ভোটের ব্যবধানে জিতেছি। এরপর থেকে এতগুলি নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন দেখছি। 94 আমি বিধায়ক হওয়ার পর 94 সাল থেকে নির্বাচন। আমি কংগ্রেসের বর্তমানে সম্মতি হয়েছে যারা এবার আপনাদের সঙ্গে যায়নি। স্যার দেখুন অবস্থা, 1994 বন্দুকবাজি প্লিজ। এই তো আপনাকে তো ডিস্টার্ব এক ফোঁটা করিনি আমি। আপনাকে কেউ ডিস্টার্ব করেনি তো, আপনার প্রতি মুহূর্তে দিস ইজ দ্য পলিসি।
আমাদের কাউন্টার দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। আরে বক্তব্য শেষ করতে দিন। না কি হলো? না 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 শর্ট ডিউরেশন আপনি বলুন। শর্ট ডিউরেশন আপনি বলুন। না না আপনি বলুন। কি 18 তারিখে এই যে রাজপথের উপরে দিন দুপুরে যে আক্রমণটা হলো, আরে ঠিক আছে বসুন না You have just 5 minutes to answer. আপনার সময় দাঁড়াইনি কিন্তু আমি না না দাঁড়াননি ঠিক। আপনার সময় দাঁড়াইনি আমি আপনি কি প্লিজ বলেনি अरे एकदम दादा क्यों डिस्टर्ब यू ये तो पेशेंस लेना होगा अनडिस्टर्ब इतना जल्दी क्यों सर 1994 বন্দুকবাজি বোমা বুথ দখল ছাপ্পা ভোট প্রার্থী অবরণ উত্তর জেলায় ভোটের নামে প্রহসন ভোটের গড় হার নিয়ে মন গড়া তথ্য ইসলাম বাবু শুনছেন 1994 নির্বাচনে মা প্রার্থী হওয়ায় জবাই পুত্র ইসলাম বাবু শুনতেছেননি ইসলাম বাবু শুনতেছেননি বিলোনিয়া প্লিজ বিলোনিয়া একমাত্র মহিলা কংগ্রেস প্রার্থীকে হত্যার হুমকি স্যার 3 মহিলা প্রার্থী সহ অপহৃত 5 চরিলামে কংগ্রেস প্রার্থীকে কুপিয়ে হত্যা আজকে বাড়ছে সন্ত্রাস অমরপুর নির্বাচন অবাধ করতে পর্যাপ্ত রক্ষী চাইলেন প্রাক্তন মন্ত্রী কংগ্রেসের পিতা পুত্র খুন চরিলামে 1994 চরম সন্ত্রাসের মধ্য দিয়ে আজ দক্ষিণে ভোট বিরোধীরা বাড়ি ছাড়া প্রথম পর্যায়ের ভোটে বিভিন্ন স্থানে সংঘর্ষ 30 জন আহত 1999 3 জেলায় ফের ভোট চাইল কংগ্রেস কৈলাসহরে নির্বাচন সন্ত্রাস বাড়ি ঘরে আক্রমণ পুলিশের লাঠি দ্বিতীয় পর্যায়ে শাসক পক্ষের রিগিং তন্ত্র সফল ছাপ্পা ভোট বুঝছেন বিরোধী পক্ষকে মেরে তাড়িয়ে তাই ভোটার নামে প্রহসন স্যার মেরে তাড়িয়ে ভোটের নামে প্রহসন টুকলি মোহনপুর ব্লক খোয়াই একটু মৌসুম একটু পেটি বাঁধেন কমরে পেটিটা বাঁধালন রেহাই পেলেন না শরিক দলের মন্ত্রীও এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন রেহাই পেলেন না শরিক দলের মন্ত্রীও পঞ্চায়েত শেষ পর্যন্ত সন্ত্রাস বুদ্ধকল ছাপ্পা ও জাল ভোট আপনাদের শরিক দলের মন্ত্রী বাঁচেনি মন্ত্রী পেটানোর পর ওই 3 সাংবাদিক পেটালো ক্যাডাররা সাংবাদিকদের বাঁচেনি স্যার গণতন্ত্র গণনা কেন্দ্রের সন্ত্রাস ভোট চুরি মুখ্যমন্ত্রী ইস্তফা দাবি স্যার সুনামুড়ায় সন্ত্রাস কংগ্রেস প্রার্থী বাড়িঘর ছাড়া আরে একটা পত্রিকা লিয়ে সপ্তাহ থেকে স্যার রাখেন না আমি সব দেখাইতাম না গাড়ি আছে আমার কাছে প্রচুর কদমতলা পানিশগড় ব্লকে সিপিএম এর ব্যাপক নির্বাচন সন্ত্রাস ভোটের আগে হিংসা করে প্রার্থীর বাবা গোপাল বাবু খোঁজ খবর নিল তখন বিজেপি স্ট্যান্ডেন হয়ে যায় খোঁজ খবর নিলে আইসিছি বলছে নির্বাচনী সন্ত্রাসের মহিলা সন 93 জন আহত কৈলাসহরে ইউ সি কৈলাসহরে ভোট সংঘর্ষে আহত 2 কৈলাসহরে ভোটে সংঘর্ষে 2 জন মারা গেছে বিরোধী তার দেহরক্ষী সহ গ্রেপ্তার প্রশাসন নির্বাচনী সন্ত্রাসে বহু কংগ্রেস কর্মী প্রার্থী আক্রান্ত নির্বাচন সন্ত্রাসে আহত শ্রমিক নেতা হাসপাতালে মৃত্যু কংগ্রেসের ওই আস্তে 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 তোমার আপনার দুঃখ বুঝি হবে ফের নির্বাচন সন্ত্রাস রাজ্যে কংগ্রেসের নবনির্বাচিত ভোটে ইলেক্টেড নির্বাচিত পঞ্চায়েত সদস্য খুন কল্যাণপুরে ফটো কি বলতে চান এগুলি শুধু না আসতে 7 দিনের 25টি নির্বাচন শুনতে হত 4 পঞ্চায়েত সদস্য প্রার্থী সহ আহত বহু পুকুরে বিষ আপনি অটোরিক্সার কথা বলছেন পুকুরে বিষ কোথাও কংগ্রেসের পতাকার বিষটা মেখে গ্রাম দখলে নতুন চেহারায় সিপিএম আজকে বলগাহীন ভোট সন্ত্রাস রাজ্যে প্রতিরোধের ডাক কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনে বাড়ছে সিপিএম এর সন্ত্রাস প্রার্থী পদ প্রত্যাহার করতে কংগ্রেসের বাড়ি বাড়ি গিয়ে হুমকি কংগ্রেস কিশোরীকে ধর্ষণের চেষ্টা প্রশাসন নষ্ট ত্রাস সন্ত্রাসে উপস্থিত জেরেনিয়া ব্লক একটু থাকেন ভোট সন্ত্রাসে রক্ত ঝরনা শুরু মহিলা প্রার্থীদের মোবাইলে হুমকি ভোট সন্ত্রাসে কংগ্রেস প্রার্থী সহ 5 জন ছুরিকা আহত রাজীব গান্ধীকে সিপিএম বেড়াচ্ছে ক্যাডাররা আবার তাদের সাথে বসো আর সরব প্রচার শেষ
সোনামুড়া আমবাসা সন্ত্রাস, কুমারঘাটে কংগ্রেস কর্মী খুন, খোয়াইয়ে মহিলা প্রার্থী আক্রান্ত, পুলিশের সামনে মন্ত্রী শালকের গুন্ডামি, আজ ত্রিচর পঞ্চায়েতের ভোট রাজ্যে আগরতলা কর্পোরেশন এরিয়া থেকে পৌরসভা থেকে বহু লোক বহিরাগত হাজার হাজার যুবক ঢুকে পড়ল পঞ্চায়েত এলাকায়। গ্রাম দখলে ব্যাপক সন্ত্রাস, আহত 75। ভোর শেষ হতে কুয়ায় বর্গিরাজ কায়েম, সাত সকালে হারমাত বাহিনী হামলা ঋষি কলোনিতে, মোড় চড়া হারমাত বাহিনীর হামলা, পথ প্রতিবাদ জাতীয় সড়ক কুয়ায় তেলেবাড়া পথ অবরোধ, বিরোধীদের তাড়িয়ে দেওয়া হলো জিরানিয়া, রাজনগর, বক্সনগর গণনা কেন্দ্র থেকে মারামারি করুন। কার থেকে এটা বলেছে প্লিজ? রাজ্য শিল্প সন্ত্রাস, আহত বহু বৃদ্ধা শিশু রেহাই পাচ্ছে না। রাজ্য জুড়ে নির্বাচন অব্যাহত, 48 জখম, 400 বাড়িঘর ছাড়া। সন্ত্রাস পরিণতি রূপ নিচ্ছে। উদয়পুরে প্রবীণ কংগ্রেসকে কুপিয়ে হত্যা, আজ দক্ষিণ জেলায় বন্ধ রাখলো কংগ্রেস। স্যার আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, আমি টায়ার্ড স্যার। শুধু একটু চুম্বক দেখাচ্ছি স্যার। এই ধীরে ধীরে কিন্তু অসংখ্য, তারপরে ধীরে ধীরে বিজেপি স্ট্রং হতে শুরু করলো। মুখ্যমন্ত্রী 1914 মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্রে রাজ্য বিজেপি সভাপতি আক্রান্ত। এই 2014 এই বিজেপি স্ট্যান্ড শুরু হলো। স্যার একটু প্লিজ স্যার, आप करेगा तो प्लीज, आप करेगा तो रासलीला, हम करेगा तो कैरेक्टर ढीला। आप करेगा तो रासलीला, हम करेगा तो कैरेक्टर ढीला। ऐसा बात कर रहा है क्या? ऐसा बात कर रहे हैं? ও যে বলছে কি করেছেন, আমি নাম বলতে চাই না, তৎকালীন শিক্ষামন্ত্রী থানার বিরুদ্ধে আমাকে আক্রমণ, কি বলতে চান আপনি? এখনো সে নির্বাচিত প্রতিনিধি এডিসি কে আমার কথাই বলছি। নয়নবাবুকে জিজ্ঞাসা করুন, ভোট গণনার দিন ফোন করেছে, আগের দিন গণনা কেন্দ্রের লোক দিও, আমি আছি, বলছে পার্টির ডিসিশন। ওই যে আপনাকে কাগজ পাঠাচ্ছি, পার্টির ডিসিশন কি? পার্টির ডিসিশন হলো অ্যাভয়েড করো। স্যার আমি দেখেন, আপনারা যা করেছেন, উনি একটা কথা বলতে গিয়ে বলে ফেলেছে টিচার আর স্টুডেন্ট উঠে ছেড়ে দিন। যা এই রাজ্যে ছিল না। শচীন দাস সাথে রাজনীতি দেখেছি, তো সুকুমার সন্দেহ রাজনীতি দেখেছি। এরকম সন্ত্রাস করে যখনই ইন করলো কমিউনিস্ট পার্টি, এ রাজ্যে সন্ত্রাসের আমদানি করলো, সেটার থেকে বাদ দিল না কংগ্রেস। ওই যে রেশ টানতে এরপরে ধীরে ধীরে কমা শুরু করেছে। বিজেপি এসেছে, কটা খুনের কথা বলছেন? অন্যায় খুন হওয়াটা অন্যায়। কিসের জন্য খুন দেখতে হবে? মুখ্যমন্ত্রী দেখবে, কালকে এটা কলিয়ারেশন আছে। কিন্তু এত যে খুন করলেন, 2 জন মাত্র পুরনো আছেন, এগুলির বিচার। এই যে লাভ দিয়ে উঠলো বনবঙ্কল থেকে, লাভ দিয়ে উঠলো, ওই যে শম্ভু লাভ দিয়ে উঠলো, আজকে কতগুলি কি করেছেন আপনারা? আজকে আরে শর্ট ডিউরেশনে 3 ঘন্টা আলোচনা হয়, অথচ জানেন আপনাদের জেলে যাওয়াতে, আমি জানি না মুখ্যমন্ত্রী ডেমোক্রেটিক বলে জেলে নেয় না আপনাদেরকে, মুখ্যমন্ত্রী ডেমোক্রেটিক বলে জেলে নেয় না। সমস্ত চক্রান্তের পিছনে বর্তমান কমিউনিস্ট পার্টি স্টেট কমিটি। আজকে টোটাল সিচুয়েশন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো, এই যে এর পেছনে ইন্ধন কারা দিয়েছে এটাকে দেখতে হবে। আমি আর আপনি যে নাচবেন আমি জানি, আপনি যে ড্যান্স করবেন আমি জানি, যেহেতু আমার বক্তব্য হলো এখানে দেখুন, যা সংখ্যা আছে এই সংখ্যা থাকবে না। মতগুলো আমি জানি, হ্যাঁ মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু যা করেছেন লাস্ট 35 ইয়ার্স কল্পনাতীত। যেটা আপনাদের ওই যে একদিন বলছিলাম যে
গণতন্ত্র মুখে তারা কাটে না, বলছি গরুর চেনা বলছিলাম বোধ হয়, গরুর মূত্র এটা দিয়ে কুলকুচি করলো। আপনাদের গণতন্ত্র আমাদের মুখে শোভা পায় না, শোভা পায় না আপনাদের মুখে। কে না জানে আপনাদের আমলে যত লোক খুন হয়েছে প্রত্যেকটা হিসাব করে দেখুন, হিসাবের কোনো হিসাব দিতে পারবেন না। আপনার ডেমোক্রেটিতে কথা বলতে পারছেন, এখানে দাঁড়িয়ে কথা বলতে কষ্ট হয়েছে, আমাদের কথা বলতে কষ্ট হয়েছে। আমি তখনই বলছিলাম সাবধান, একটা ছোট শিশু জন্মাচ্ছে, আসছে, কিন্তু মানিক বাবু আপনাকে বলবে রাজা তোর কাপড় কোথায়। ওই 19 আমার মনে আছে এখনো 2017 সালে বক্তব্য রাখছিলাম, কংগ্রেসকে বলছিলাম সময় থাকতে এদিকে বিড়া যাও গিয়া, বিজেপির দিকে বিড়া যাও গিয়া। আপনাদের বলছিলাম অহংকারে তখন মত্ত, কত শুনেন জানি, সব জানি, সব জানি। সুতরাং পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। গড এটা আমার কিছু শুনুন, আপনারা তো ধর্ম মানেন না, যা শপথ টপথ বুদ্ধে দেখেন, আরো টের পাবেন, আরো টের পাবেন। এখনো যদি শুধরান না শুধরান আরো টের পাবেন। আপনি যা করবেন, আমি যা অন্যায় করবো আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। ওই 25 বছরে 35 বছর যা অন্যায় করেছেন তার পাপ কদিনই শেষ হবে আমি জানি না, কিন্তু এর জন্য অপেক্ষা করতে হবে। এই জন্য সারা রাজ্যে এই সন্ত্রাসের পিছনে যদি কেউ দাগি থাকে, সেই উগ্রপন্থাই হোক আর রাজনৈতিক সন্ত্রাস হোক, মূল কারিগর ওই জায়গায়। ধন্যবাদ, নমস্কার। এখানে রতনবাবুকে বলি, আপনি বলেছেন একটা প্রসঙ্গিক কথা যে ধর্মকর্ম মানে না। সিসিটিভি মধ্যে এসছে 10 বছর হলো, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিন্তু উপরে সিসিটিভি লাগানো আছে, ভগবানের দয়া, ওখানে সব দেখছে সিসিটিভিতে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, সম্ভব প্লিজ, মাননীয় মুখ্যমন্ত্রী বলছি প্লিজ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্লিজ, আজকে এখানে যে শর্ট ডিসকাশন রেফারেন্স নোটিশ যেটা আমাদের এমপি সাহেব নিয়ে এখানে এনেছেন, মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করে দেওয়ার পরে এখানে যে রেফারেন্স নোটিশ এখানে এনেছেন, সাবজেক্টটা হচ্ছে আনইউজুয়াল কন্ডাক্ট অ্যান্ড টার্নিং ইনটু এন্টায়ার পঞ্চায়েত ইলেকশন ফার্সেস ওয়ান। আমি সর্বপ্রথম মাননীয় অধ্যক্ষ মহাশয়কে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের একটা সাবজেক্ট আসার পরেও আপনি যেটা অ্যালাউ করেছেন এখানে বক্তব্য রাখার জন্য। এটা আগেই বলা হয়েছে যে এই বিষয়টা রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারে আসে, যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা রাজ্য নির্বাচন কমিশনের কাছে ওনারা বলতে পারে। কিন্তু তারপরে এখানে কিন্তু যদিও বলেছে একটু মানে অল্প আলোচনা হবে, আমি তো দেখলাম বেশ আলোচনা হচ্ছে, বিস্তারিত এখানে আলোচনা হয়েছে। এখানে যারা আজকে কংগ্রেস দলের তরফ থেকে যারা বিধায়করা আছেন, কোনো এক সময় এখানে আমাদের রতননাথ মহোদয় ওইদিকে ছিলেন, বারবার চিৎকার করেছেন, আর যারা আজকে এখানে বিরোধী দলে আছেন এখানে ছিলেন, একই কথা কিন্তু এখানে উল্টো হয়ে গেল। এখানে যখন রতনবাবু বলছিলেন একের পর এক খুনের ঘটনা, সিরিয়াস ম্যাটার, হাসছেন আপনারা, এটা হাসার বিষয় না। আমি বলবো যে ইতিহাস আবার আপনাদের পড়তে হবে, যদি কমিউনিস্ট পার্টি করতে হয় আপনাদের ইতিহাসটা পড়ে রোজ একবার করে পড়বেন, কতগুলো খুন হয়েছে, কতগুলো ধর্ষণ হয়েছে, কত জায়গায় অগ্নিসংযোগ হয়েছে, আপনারা দেখবেন কথা বলতে পারবেন না। প্লিজ পড়ুন, মুখে হাসি চলে যাবে। সত্যি অবাক লাগে আমার কাছে যে এক একটা ঘটনা বলছে আপনারা হাসছেন, এটা হাসির বিষয় না, ভেরি সিরিয়াস ম্যাটার। আপনি একটা ব্যাপার নিয়ে একটা ঘটনা নিয়ে বারবার এরকম করছেন, আর এখানে ওনার কাছে দস্তাবেজ, মানে অদ্ভুত লাগে, কিসের সাথে কিসের কম্পেয়ার করছেন, বিশেষ সত্যি দুঃখ লাগে।
এখানে আমার একজন বিধায়ক বলছেন, আমরাও ছোটবেলায় শুনতাম, কি শুনতাম? উইদাউট পিপলস আর্মি পিপলস হ্যাভ নাথিং। এটার বাংলাটা হচ্ছে গণফৌজনে না থাকলে জনগণের আর কিছুই থাকে না। কে বলতো? কমিউনিস্টরাই বলতো। পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোজ ফ্রম এ ব্যারেল অফ এ গান। তো সবসময় একটা এই যে একটা মানে প্রতিক্রিয়াশীল যে একটা বিষয়, সেটা কমিউনিস্টদের থেকে বেরিয়েছে। এবং সেই কারণেই আমি বলছি, আমি ধন্যবাদ দেব মাননীয় এলওপি সাহেবকে যে উনি বলেছেন, আমার কথাটা ধরে উনি বলেছেন, কি বলেছেন? যে এখানে আমাদের সন্ত্রাসমুক্ত ত্রিপুরা আমরা তৈরি করতে চাই। আমি একবার বলেছি এটা, মনের থেকে বলেছি এটা, এবং উনি আমাকে বলেছেন যে ভিতর থেকে আপনি বলেছেন, এর জন্য ধন্যবাদ। কেন বলেছি? এত বছর ধরে 35 বছর ধরে 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 এইভাবে সন্ত্রাসের যে একটা অবস্থা এখানে পড়েছে, এর থেকে কিন্তু বেরোতে আরও সময় লাগবে। আমরা বারবার বলছি, সংখ্যাটা আপনারা দেখুন কোথায় এসছে, অনেক কমে গেছে। এটা কিন্তু একা কোনো পার্টি যে বিরোধী দলেই থাকুক বা ট্রেজারি বেঞ্চে থাকুক, একার পক্ষে কারোর পক্ষে সম্ভব নয়। আমি মাঝে মাঝে ভালো লাগে যখন বিরোধী দলের কেউ এই ধরনের বিষয় নিয়ে কথা বলেন। আমি দিল্লিতে যখন যাই, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে 71% যেটা আপনারা এখানে তুলেছেন, 71% কি করে আনকনটেস্টেড হবে? আপনিও স্বীকার করেছেন, যখন সরকারে থাকে কেউ, তার একটা ইনফ্লুয়েন্স থাকে, মানুষও দেখছে। এই সব এত এত ঘটনার পরে, বছরের পর বছর খুন সন্ত্রাসের পরে কোথায় পাবেন? আপনার নিউ জেনারেশন আসছে না আপনাদের দলে, এখন আসবে না। এই ঘটনাগুলো যখন দেখছে, এখন কিন্তু কমে যাচ্ছে, আসবে না। এর জন্য বলছি, এগুলো আপনারা স্বীকার করুন যে হ্যাঁ, আমাদের সময় এগুলো হয়েছে, আমরা আজকের থেকে আর এগুলো করব। তাহলে হয়তোবা ইউ মে বি সেফ। তাহলে নতুন জেনারেশন যারা, ওরাও আসবে। আমরাও তো কমিউনিস্টে জয়েন করতে পারতাম, করিনি তো এই কারণে। আমরা খুঁজছিলাম কাকে যাব কোন। আজকে দুঃখ লাগে, আজকে গোপাল রায় মহোদয়ের জন্য, মাননীয় এমএলএ সাহেবের জন্য, যে কিভাবে চিৎকার করেছেন এই আপনাদের বিরুদ্ধে। কেউ শুনেনি। আজকে ওনারা আপনাদের সাথে হাত মিলিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। আরেকটা বিষয়, উই ডু রেসপেক্ট টু ইউ। আমি দেখছি আগেও আপনাদের মধ্যে, আপনাদের পার্টির থেকে, কিন্তু আজকে এখানে কিন্তু আপনি বলেছেন, এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, আমি বেশি কিছু বলবো না। একটা কথা আমি বলতে চাই, বাংলাদেশের এইরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিত আপনারা কি বলছেন যে এত বড় নেতার মেয়েও কি অবস্থা পড়েছে? এটা মানে বিদ্রুপ করার কিন্তু বিষয় না, কিন্তু এটা যদি আপনারা বলেন, সেটা কত খারাপ লাগছে আমাদের কাছে। আমরা সমস্ত ভারতবর্ষ তথা ত্রিপুরা বিশেষ করে আমরা খুব চিন্তায় আছি। সেখানে আপনারা বলছেন, ওনাকে উদাহরণ দিচ্ছেন, এতে আপনাদের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু বেরিয়ে আসছে। প্লিজ এটা করবেন না। মানুষের গণতান্ত্রিক অধিকারকে যদি খর্ব করা হয়, ছাড়ে না। যে এ থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে, আপনাদেরকেও আমাদেরকেও। আমি এটাই বলেছি, কাজে এটা যেন না হয়। এখনের গণতন্ত্রটা কিরকম হচ্ছে? আমরা সবাই চিন্তিত, এখানে গণতন্ত্র চলে যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড়। এইগুলো করছেন, ভুল করছেন। আমি বলছি আপনারা ভুল করছেন এগুলো। এতে করে মানুষ আপনাদেরকে আরো যা আপনাদের বিচ্ছিন্নতার দিকে গেছেন, আরো যাবেন। এগুলো কেন চিন্তা ভাবনা করেন? এর জন্য আমি বলছি যে এখানে আজকের যে এখানে ফার্স্ট আপনারা বলেছেন, আমি আবার বলছি, মাননীয় স্পিকার মহোদয়কে ধন্যবাদ দেব। এবং যদি কোনো প্রশ্ন থাকে, ইলেকশনের পরে অনেক ধরনের প্রশ্ন থাকতেই পারে, সেখানে আপনারা ইলেকশন কমিশনের কাছে যাবেন। তারপরে এখানে আলোচনা উনি করতে অনুমতি দিয়েছেন। আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা জেলায় বাদলশীল যে হত্যা ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীরামপুর আউটপোস্টের সাব ইন্সপেক্টর রূপেন্দ্র দেববর্মা শতপ্রণোদিত হয়ে উনি এটা ওখানে মামলা করেন। এবং সেই মামলার পরবর্তী সময়ে উনি নিজে করেছেন, কিন্তু সেই ইন্সপেক্টর সুমোটো করেছেন। পরবর্তী সময়ে ওনার যে পরবর্তীতে মিস পল্লবী শীল, খুব সম্ভবত ওনার রিলেটিভ হবেন, উনি ওনার যে
মিস পল্লবী শীল, উনি যখন ওখানে অভিযোগ করেন, এফআইআর করেন, সেখানে 7 জনকে উনি মামলায় মানে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। এখন পর্যন্ত একজনকে অ্যারেস্ট করেছে, চেষ্টা করছে। সব জায়গায় আপনারা দেখছেন, আমি তো বারবার এখানে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন এখানে ছিলেন, আমার মনে আছে গোমতী জেলায় আমি যখন যাই উনি আমাকে নিজে ফোন করেছেন। এক জায়গায় উনি আমাকে বললেন যে কাকরাবনে আমাকে গোলাপ ফুল দিয়ে সবাই স্বাগত জানিয়েছে, একটু বাদে উনি বলছেন আমাকে যে আমার সবসময় পায়ের মধ্যে উনার ইট লাগে, কিন্তু প্রায় ছবি দেখি তো পায়ের মধ্যে প্রচণ্ড ইট পড়েছে। আমি সাথে সাথে এসপিকে বললাম যে আপনি তাড়াতাড়ি যান, আমার কথা বলবেন আর ওনাকে নিয়ে আসবেন, রেস্কিউ করে যেখানে উনি যেতে চান ওখানে নিয়ে আসবেন। তো এগুলো তো আমরা করি, এগুলো আমরা চাই না, কিন্তু এই কারণেই বলছি যে হিংসা মুক্ত ত্রিপুরা আমরা ত্রিপুরাতে করতে চাই এবং আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। এই কথাই আমার বলা। আর মাননীয় অধ্যক্ষ মহোদয়কে আবার ধন্যবাদ দেব, আর বেশি কিছু বলবো না। ধন্যবাদ। এই সভা আগামী 6 সেপ্টেম্বর শুক্রবার 2024 তারিখ বেলা 11 ঘটিকা পর্যন্ত মুলতবি রইল।